আসসালামু আলাইকুম। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? মনোরা ঘুম থেকে উঠতে পড়ো। সবাই দ্রুত যুক্ত হন। দেখি সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্নিগ্ধা চৌধুরী, এখন পর্যন্ত ভালো আছি। পরীক্ষা দেন নাকি বাংলা? মাঝে মধ্যে ভুলে বাংলা টাংলা দেন? ওয়ালাইকুম আসসালাম। জি, সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ারই আছে আপাতত। ওকে, আচ্ছা, হ্যাঁ, দ্রুত যুক্ত হন সবাই। কমেন্ট উঠে না কেন? কমেন্ট আসছে, কোটি কোটি কমেন্ট আসছে। জি, অল ক্লিয়ার। বেশি কঠিন লাগে বাংলা? বাংলা কঠিন লাগবে স্বাভাবিক, বাংলা সহজ লাগলে না অস্বাভাবিক। কারণ ইন্টারমিডিয়েটে সারা বছরে বাংলায় সময় দিয়েছেন সব মিলে 1 মাস, অ্যাডমিশন টেস্টে গনে গনে 5 দিনও দেননি এখনো ঠিক মতো, ঠিক না? তো স্বাভাবিক বাংলা কঠিন তো লাগবেই। আচ্ছা ভাই, আমাদের বাংলার জন্য আলাদাভাবে টেক কেয়ার করা যায় না? বাংলা 25-এ 25 উঠাইতে চাই। বাংলা তো ক্লাস হইতেছে, আলাদাভাবে টেক কেয়ার তো এটাই, ঠিক না? 25-এ 25 উঠানো, বাংলায় 25, হ্যাঁ ঠিক আছে। 25-এ 25 ওঠানোটা অনেক টাফ, কারণ কিছু নাম্বার আছে রিটেন সহ, যদি আমরা বলি কিছু নাম্বার আছে যেগুলাতে হচ্ছে এক্সাক্ট নাম্বার নাই। ফর এক্সাম্পল ভাব সম্প্রসারণ বললাম, বা আমি সারাংশ সারমর্ম বললাম, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা 90% নাম্বার যেন কমপক্ষে তুলতে পারি। হ্যাঁ, জি, সবাই যুক্ত হন। ওকে, আমরা পড়া শুরু করে দিই। আজকে আমাদের ক্লাসের টপিকটা যেটা, এখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকবে আজকের টপিকের উপর থেকে, ঠিক আছে? কিন্তু যে বিষয়টা, যে মানে হচ্ছে কিছু বিষয় আছে এখানে মুখস্থ পার্ট থাকবে, কিছু বিষয় হচ্ছে বুঝার পার্ট থাকবে। আমরা সবগুলো নিয়েই করবো, ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউতে ভাই দেখেন কোনো সাবজেক্টে 25-এ 25 পাওয়াটা খুব মুশকিল আর কি। যাই হোক, শুরু করি আমরা। শব্দ গঠন প্রক্রিয়া। আসলে শব্দ গঠন বলতে শব্দতত্ত্ব রিলেটেড যা যা আছে সব কিছুই আমরা দেখব। রেডি, স্টার্ট। আচ্ছা আচ্ছা ভাই, প্রথমেই বলে রাখি আপনাদের ক্লাসের শুরুতেই আমি একটা জিনিসে বিলিভ করি না, সেটা হচ্ছে রস্বইতে। এইটা করলেই হবে কি না, ওটা পড়লেই হবে কি না, না, এটাও করতে হবে ওটাও করতে হবে, ঠিক আছে? আপনার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে, ইনশাল্লাহ ভালো করবেন। রেডি, শব্দ গঠন। দেখেন, খুব সিম্পল ক্লাস, একবারে সিম্পল, একটু বুঝতে হবে শুধু আমাদের, আর কিছু না। যে কোনো একটা শব্দকে আমরা 3টা ভাগের, শব্দ গঠন প্রক্রিয়া আমরা 3টা ভাগে ভাগ করতে পারি শব্দ গঠনটা, ঠিক আছে? একটা হচ্ছে দেখেন যে উৎসগত শব্দের একটা প্রকার আছে, উৎসগত একটা প্রকার, তারপর হচ্ছে গঠনগত একটা প্রকার আছে, আর হচ্ছে অর্থগত একটা প্রকার আছে, ঠিক আছে? উৎসগত প্রকারগুলো কি কি? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এটা হচ্ছে উৎসগত প্রকার। একটা শব্দ কোন জায়গা থেকে আসছে, আমরা প্রথম ক্লাসে বলছিলাম মনে আছে? মানে হচ্ছে ওই যে ইন্দো ইউরোপীয় ভাষা, তারপর হচ্ছে শতম, শতম থেকে কিভাবে আর্যরা আসছে, আর্যদের থেকে কিভাবে ভাষাগুলো বিকৃত হয়েছে, এই জিনিসটা হচ্ছে উৎসগত আলোচনা। আমরা ছোটবেলায় এই জিনিসটা আমরা পড়ছিলাম, ঠিক না? যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তো এই পার্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই অংশটা, এই বিদেশি শব্দগুলোটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আলাদা একটা সেকশন থাকবে হচ্ছে বিদেশি শব্দগুলো নিয়ে। তারপর আসেন, গঠনগতভাবে শব্দ 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। এইটা নিয়েও আমরা আলোচনা করব। 3 নম্বর হচ্ছে মানে হচ্ছে অর্থগতভাবে শব্দ 3 প্রকার, যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়। জাস্ট শব্দতত্ত্ব নিয়ে একটা ছক এটা, হ্যাঁ? শব্দ 3 প্রকার, উৎসগত 5 প্রকার হবে। আমাদের যদিও 9-10-এ আপনারা যে বইটা পড়ছেন ওইখানে দেওয়া আছে শব্দ উৎসগতভাবে 4 প্রকার। কোনটা নাই? এই অর্ধতৎসমটা নাই।
গঠনগতভাবে মৌলিক সাধিত, আপনারা তো জানেনই মৌলিক পদার্থ কোনটা, যৌগিক পদার্থ কোনটা, এইটা নিয়ে তেমন একটা বেশি বিশ্লেষণের কিছু নাই। আর অর্থগতভাবে শব্দ তিন প্রকার: যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়। এই ছকটা শুধু মনে রাখবেন। এই ছকের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের বিদেশি শব্দগুলো মনে রাখা, যেটার জন্য আমরা একটা লিস্ট দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, শুরু করি আমরা। আসেন, উৎসগতভাবে শব্দের প্রকারগুলো কি কি দেখেন। শব্দ প্রথম হচ্ছে তৎসম শব্দ। তৎ মানে তার, তার অর্থ মানে, আর সম মানে হচ্ছে সমান। তার সমান, তার সমান মানে মনে আছে ওই যে বেদের ভাষাটাকে সংস্কার করে, মনে আছে পানিনি একটা ভাষা করছিল, বেদের ভাষাটাকে সংস্কার করে পানিনি একটা ভাষা করছিল, ওইটার নামই দিছে হচ্ছে সংস্কৃত শব্দ। তৎসম এটা একটা পারিভাষিক শব্দ। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? পারিভাষিক শব্দ বলতে বোঝায় যেই শব্দ যেই শাস্ত্রের জন্যই নির্দিষ্ট। কিছু কিছু শব্দ আছে যেটা নির্দিষ্ট কিছু শাস্ত্রের জন্যই। যেমন আপনি যদি এই তৎসম শব্দ ওয়ার্ডটা দেখেন, এইটা দেখেন, এইটা ব্যাকরণের সাথে বা বাংলার সাথে কানেক্টেড কিনা। এই যে তৎসম যে শব্দটা বা এই পরিভাষাটা, এইটা দেখেন আমরা কেবল ব্যাকরণের সাথেই কি কানেক্টেড, ঠিক না? ব্যাকরণের সাথেই। আবার মনে করেন আমি বললাম বিক্রিয়া, দেখেন কেমিস্ট্রি একটা স্টুডেন্টের সামনে বিক্রিয়া আর হচ্ছে আমাদের কাছে বিক্রিয়া, দুইটা কি এক? এক না। সার্বভৌমত্ব একটা শব্দ আছে না আমাদের, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের কাছে সার্বভৌমত্ব আর আমাদের নিকট সার্বভৌমত্ব, দুইটা জিনিস কি এক? এক না। তো এই যে যেই শব্দগুলো কিছু নির্দিষ্ট শাস্ত্রের জন্যই নির্দিষ্ট, এইগুলাকে আমরা বলি হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন দেখেন বচন, এটা কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। এখন আপনি বলতে স্যার নাম্বার, ভাই নাম্বার ইংরেজির ক্ষেত্রে এটা পরিভাষা, বাংলার ক্ষেত্রে বচনটা হচ্ছে পরিভাষা। সন্ধি এই শব্দটা কেবল বাংলা ব্যাকরণেই পাবেন। কথাটা কি বুঝতে পারছেন? কোনো শব্দ যদি নির্দিষ্ট শাস্ত্রের জন্যই কি থাকে, ফিক্স থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে পারিভাষিক শব্দ। ওকে, তারপর দেখেন যেসব শব্দ অপরিবর্তিত রূপে সংস্কৃত থেকে সরাসরি বাংলা এসেছে তাকে বলা হয় তৎসম শব্দ। অপরিবর্তিত রূপে এখানে একটা কথা বলছে, মানে কোনো পরিবর্তন হয়নি, সংস্কৃতর মধ্যে যেভাবে আছে সেভাবে আছে। আপনারা যদি হচ্ছে বর্তমান সময় পুরাণ বা হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থগুলো যদি পড়েন, দেখবেন এখনো যুক্তবর্ণ আকারেই আছে, ঠিক আছে? নমং তপং এইভাবে ওয়ার্ডগুলো, বা একটা প্রবাদ বাক্য মনে হয় পড়ছিলেন, ছাত্রনং অধ্যয়ং তপং, ঠিক আছে? এই যে শব্দগুলো যখন বলতেছি ছাত্রনং অধ্যয়ং তপং, তখন এটা কিন্তু সংস্কৃত শব্দই রয়ে যাচ্ছে, তার মানে এটা সংস্কৃত ওয়ার্ড। কিন্তু যখন বলতেছি আমরা অধ্যয়ন, ছাত্রদের তপস্যা, তখন কিন্তু এগুলা একটু বিকৃত হয়ে যাচ্ছে। যাই হোক, যেমন দেখেন চন্দ্র, সূর্য, নক্ষত্র, হাবিজাবি ইত্যাদি, এগুলো দরকার নেই। তৎসম শব্দ চিনব কিভাবে আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন এই দেখেন, এটা হচ্ছে পুরা বাংলা ভাষার শব্দের লিস্ট। পুরা শব্দের লিস্টের মধ্যে আমরা দেখতেছি তদ্ভব শব্দের পরিমাণটা বাংলা ভাষায় সবচেয়ে বেশি। তৎসম শব্দ 25%, তদ্ভব শব্দ হচ্ছে 60%। তদ্ভব মানে হচ্ছে স্যার বাংলা, তদ্ভব মানে হচ্ছে বাংলা, একটু পরে আলোচনা করতেছি তদ্ভব মানে বাংলা কি। আচ্ছা, এবার দেখেন স্যার তৎসম শব্দ চিনব কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট কিছু টেকনিক আছে, দেখেন। এক নম্বর হচ্ছে ফলাযুক্ত যত শব্দ পাবেন, ফলা সব তৎসম শব্দ। আমাদের ফলা কয়টা? 6টা ফলা আছে, ঠিক না? বফলা, মফলা, জফলা, রফলা আছে না? 6টা ফলা আছে। যত ফলাযুক্ত শব্দ পাবেন সব তৎসম শব্দ। তারপর দেখেন কোন শব্দের মধ্যে যখন ক্ষীয়, মূর্ধন্য, এগুলা বিসর্গ, এগুলো যদি থাকে তাহলে সেটাও তৎসম। আমরা নত্যবিধানের ক্লাসের মধ্যে পড়ছিলাম, মনে আছে যে তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহারের নামই নত্যবিধান, মনে আছে? এইটাই ক্ষীয়, মূর্ধন্য, স, এগুলা থাকলে কি হবে? তৎসম শব্দ। যত তৎসম উপসর্গ আছে আপনারা পড়ছিলেন, মনে আছে? প্র, পরা, অপ, সম, নি, ছোটবেলায় পড়ছিলেন। এখন আজকে এটা নিয়ে আলোচনা করব। যদি তৎসম উপসর্গ থাকে তাহলে সেটাও তৎসম শব্দ। কোন শব্দের মধ্যে যদি বিসর্গ সন্ধি হয় সেটাও আমাদের তৎসম শব্দ। ভূমণ্ডল জাতীয় যত শব্দ আছে সব তৎসম শব্দ। আর যত বহুবাচন জ্ঞাপক শব্দ আছে, বহুবাচন জ্ঞাপক, যেমন দেখেন মণ্ডলী, আবলী, এগুলো তৎসম শব্দ। তার মানে তৎসম শব্দ চেনার কয়েকটা নিদর্শন বললাম, ঠিক আছে? এক নম্বর হচ্ছে স্যার মনে রাখেন রি, র, স, মূর্ধন্য এগুলো থাকলে তৎসম গেল। বিসর্গ থাকলে, ফলা থাকলে তৎসম শব্দ গেল।
আর হচ্ছে আমাদের কি ভূমণ্ডল জাতীয় যত শব্দ আছে, চন্দ্র, গ্রহ, সূর্য, এগুলো তৎসম। এগুলা জাস্ট মুখস্থ করতে হবে, আর কিছুই না। এগুলা মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর আসেন অর্ধতৎসম শব্দ, যেটা একটু পরিবর্তন হয়েছে, শেষ, আর কিচ্ছু না। যথা একটু যেমন দেখেন জ্যোৎস্না, এটা ছিল তৎসম শব্দে, এটা অর্ধতৎসম জ্যোৎস্না, পরবর্তীতে আমরা কি আর ব্যবহার করিনি, এটা জ্যোৎস্নাই ব্যবহার করতেছি। শ্রাদ্ধ, এটা ছিল তৎসম শব্দে, আমরা অনেকে কি বলে শ্রাদ্ধ, দেখবেন আগের দিনে ঠাকুরমার ঝুলি যে আছে না, এখানে শ্রাদ্ধ, ভূতের বাপের শ্রাদ্ধ। কুৎসিত, দেখছেন তৎসম শব্দ কুৎসিত। এখন আমাদের 9-10 বই থেকে এই অংশটা বাদ দেওয়ার কারণ কি? কারণটা ছিল হচ্ছে এটা, যে এই যে ওয়ার্ডগুলো দেখছেন, জোছনা, ছেড়াদ্দ, কুৎসিত, গিন্নি, এই শব্দগুলো না ব্যবহার হয় না, এই শব্দগুলো না ব্যবহার হয় না, এই জন্যই অর্ধতৎসমটা বাদ দিয়ে দিচ্ছে। অর্ধতৎসম তদ্ভব শব্দ, এটা গুরুত্বপূর্ণ, দেখেন এটা গুরুত্বপূর্ণ বেশ। সেটা হচ্ছে কি দেখেন, পরিবর্তন হয়ে বাংলা ভাষা চলে আসছে, যে শব্দগুলো পরিবর্তন হয়ে কি হয়েছে, বাংলা ভাষায় স্থান করে নিছে, মোটামুটি ফিক্সড হয়ে গেছে, এগুলোকে আমরা বলি তদ্ভব শব্দ, কিছুই না। যেমন দেখেন এই যে সংস্কৃত শব্দ ছিল চন্দ্র, প্রাকৃত বা পরিবর্তন ছিল চন্দ, এখন আমরা বলতেছি চাঁদ, এইটা দেখছেন। মাতা, দেখছেন সংস্কৃতের মধ্যে ছিল, প্রাকৃতর মধ্যে হচ্ছে মা আ, এখন হয়েছে মা, দেখছেন। সেম দেখেন হস্ত, এটা ছিল সংস্কৃত শব্দ, প্রাকৃত বা অর্ধতৎসমের মধ্যে হয়েছে হস্ত, এখন হয়েছে হাত। এই যে অংশটা মানে পরিবর্তিত যে অংশটা, এটাই হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। মানে বাংলা ভাষায় যখন আমাদের কি হয়ে গেছে, একটা ফিক্সড হয়ে গেছে, একটা শব্দ রূপান্তর হইতে হইতে বাংলা ভাষায় ফিক্সড হয়ে গেছে, আমরা কথা বলতেছি যেটা দিয়া, এটাই হচ্ছে আমাদের তদ্ভব শব্দ বা বাংলা শব্দ। কথাটা কি বুঝতে পারছেন? যেমন দেখেন ভক্ত, এটা ছিল সংস্কৃতের মধ্যে, এটা হয়ে গেছে ভাত, এটা কোনো কথা? কি লয় কি মিলছে, হ্যাঁ। মক্ষিকা, দেখছেন এটার সাথে হয়েছে মাসি। এই জন্য দেখবেন আমরা শরৎচন্দ্র বা ঈশ্বরচন্দ্র এদের বইগুলো পড়তে গেলে না, মানে অনেক কিছুই বুঝি না আমরা, কারণ ওনারা অনেক বেশি তৎসম শব্দ ব্যবহার করতেন। বুঝা গেছে? বুঝার কিছুই নেই এখানে, স্টিল নাও এখনো বুঝার কিছু আসে নেই। দেশি শব্দ, স্যার দেশি শব্দ মানে বাংলা শব্দ না, এটা মনে রাখেন। দেশি শব্দ মানে হচ্ছে ওই যে আর্য অনার্যর কথা বলছিলাম না, আর্যদের আগে যে সমস্ত জনগোষ্ঠী এখানে থাকতো, তাদের কিছু শব্দ আমাদের এখানে রয়ে গেছে। এই জিনিস দেখেন, আদিম অধিবাসীদের যে সমস্ত শব্দগুলো, ফর এক্সাম্পল কোল, মুন্ডা, এদের এদের কিছু শব্দ বাংলায় এখনো রক্ষিত আছে, সেটাকে বলা হচ্ছে দেশি শব্দ, বুঝছেন? বাংলার আদিম অধিবাসীদের যে শব্দগুলো প্রচলিত ছিল, এগুলোই হচ্ছে দেশি শব্দ, বুঝতে পারছেন? যেমন দেখেন ঢেকি, কুলা, চুলা, মুলা, এই ইত্যাদি, এগুলোই হচ্ছে কি আমাদের দেশি শব্দ। ঠিক আছে। বিদেশি শব্দ, এটা কি বিদেশ থেকে যেগুলো ইম্পোর্ট হয়েছে, এগুলোই হচ্ছে বিদেশি শব্দ। শব্দতত্ত্বের এই 5 প্রকার, বুঝতে পারছেন? তৎসম মানে হচ্ছে যেটার কোনো পরিবর্তন হয় নাই, অর্ধতৎসম কিছুটা পরিবর্তন হয়েছে, তবে এটা বাংলা ভাষায় এখন পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে তদ্ভব, হ্যাঁ, এটা অনেক বেশি পাওয়া যায়, মানে পরিবর্তন হইতে হইতে এটা ফিক্সড আকার ধারণ করছে, এটা হচ্ছে তদ্ভব। দেশি শব্দ আদিম অধিবাসীদের ভাষা, যে যেমন কোল, সাঁওতালদের যে ভাষাগুলো, এগুলা কিছু শব্দ আছে মাত্র। আর বিদেশি শব্দ, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? মক্ষিকা, ওকে। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না। এখন দেখেন আমাদের একটু ঝামেলা করি, আমাদের ঝামেলাটা আগে লাগায়নি না। বলেন তো স্যার, আপনাদের মত অনুসারে মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ বলেন, সংজ্ঞা দেন। না, আপনাদের মত অনুসারে মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ পড়ছেন না? মৌলিক পদার্থ তো পড়ছেন। আমাদের জানা মতে 2টা জিনিসকে আমাদের মৌলিক শব্দ বলতে পারি আমরা, ঠিক আছে? 2টা সংজ্ঞা দিতে পারি। একটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে যে শব্দকে ভাঙা যায় না, ঠিক না? এটা পড়ছি আমরা, যে শব্দকে ভাঙা যায় না, এটা হচ্ছে মৌলিক, ঠিক না? যে শব্দকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক, মানলাম, ভেরি গুড, ঠিক আছে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না,
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যে শব্দকে ভাঙা যায় না, ওকে। আরেকটা জিনিস আমি লিখলাম, যে শব্দকে ভাঙলে ভাঙলে ঠিক আছে, বা বিশ্লেষণ করা যায় না, বা অর্থ মিলে না, যাই লেখেন না কেন, বিশ্লেষণ করা যায় না। দুইটা সংজ্ঞা আপনাদের কাছে এক মনে হইতাছে, কিন্তু আসলে কিন্তু দুইটা এক না। এখানে একটা ঝামেলা আছে, আর এইটাই আমরা ভুল পড়ি। এটা ভাই দেখেন, যে একটা শব্দ লিখলাম, কি দেওয়া যায়? ফর এক্সাম্পল দেখেন ইলিশ। আচ্ছা, ইলিশ কি ভাঙা যায় না? বা ইলিশ তো ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? যেমন দেখলাম, দেখেন ইল যোগ ইস, ভাঙা গেছে না? এটা কি মৌলিক না যৌগিক? বলেন, এটা মৌলিক না যৌগিক? আবার লিখলাম, আমি লিখলাম গোলাপ, কথার কথা গোলাপ, এটারে ভাঙলাম, গোল যোগ আপ, এটা মৌলিক না যৌগিক? বলেন, গোল যোগ আপ ভাঙা তো যায়। স্যার, আমাদের আসলে এক্সাক্ট যে তথ্যটা হবে, এটা হচ্ছে যে শব্দকে ভাঙলে বিশ্লেষণ করা যায় না। আপনি যে কোনো একটা শব্দকেই ভাঙতে পারেন, কারণ একাধিক ভয়েল থাকলে আপনি ভাঙতে পারবেন। কিন্তু ভাঙার পরে যদি আমার অর্থ না মিলে, তাহলে সেটা আর যৌগিক হবে না, সেটা মৌলিকই থাকবে। যেমন দেখেন, ইল যোগ ইস, ঠিক আছে, এটা ভাঙা গেছে, কিন্তু ভাই ইলের কি অর্থ? কোনো অর্থই নেই, এটা কিন্তু মৌলিক। গোলাপ, গোল যোগ আপ, এই গোল থেকে গোলাপ আসছে? গোল থেকে তো গোলাপ আসে নেই, ঠিক না? তার মানে দেখেন, এইটাও একটা মৌলিক শব্দ, আমি ভাঙতে পারবো, কোনো সমস্যা নেই। ভাঙলে আমার অর্থ যদি না মিলে, তাহলে সেটা কি হবে না? যৌগিক হবে, সাধিত শব্দ হবে না। কথাটা কি বুঝতে পারছেন? আবারও বলতেছি, দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে যে শব্দকে ভাঙা যায় না, আরেকটা হচ্ছে যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করা যায় না। এটাকে ছোট করলে আর কি করা যাবে না? বিশ্লেষণ করা যাবে না। যেটা দ্বিতীয় অংশটা রাইট, যে শব্দকে ভাঙলে বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। যে শব্দটাকে ভাঙা যায় না, এইটাকে হচ্ছে কি মৌলিক বললে। কিন্তু আমি যদি লিখি, দেখেন গোলাপি, গোলাপি, হ্যাঁ, এটা কিন্তু গোলাপগঞ্জ না, সরি গোপালগঞ্জ না, গোলাপিটা যদি আমি দেখি, আমি এটাকে ভাঙলাম এভাবে, গোলাপ যোগ ই, গোলাপ যোগ ই। এখন দেখেন তো স্যার, গোলাপ যোগ ই অর্থ মিলছে কিনা? গোলাপি কালার, গোলাপের সাথে একটা মিল আছে কিনা? এইটা সাধিত, এইটা সাধিত। কিন্তু আমি যদি লিখি যে দেখেন, এটা কি হয়েছে? সাধিত হয়েছে। কিন্তু আমি যদি গোলাপ লিখি, তখন এটা কিন্তু সাধিত হয় না। কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন স্যার, কি বলতেছেন স্যার, অন্যান্য সাবজেক্টের মতো বাংলার পরের দিন এক্সাম হলে ভালো হইতো, সবসময় পিঙ্ক কালার। আচ্ছা দেখেন স্যার, যেটা বলতেছি, দেখেন তো কোনটা মৌলিক শব্দ, দেখি পারেন কিনা। এটা ঝামেলা করি, ঝামেলা করতে ভালোই লাগে আমার কাছে। এই আপনাকেও ঝামেলা এনজয় করেন? নিচের কোনটি মৌলিক? এক নম্বর কি দেওয়া যায়? মেয়ে। 2 নম্বর মামা। 3 নম্বর ছেলে। 4 নম্বর হাতা। 5 নম্বরে দিলাম, জান সবগুলোই। বলেন কোনটা মৌলিক শব্দ? পাঁচ নম্বরটাই রাইট নাকি? মামাবাদের সব দেখছেন, এটা ভার্সিটি কোয়েশ্চেন। মানে এরা এমন ভাবে কোয়েশ্চেন করে যে পারার কোনো ওয়ে নাই। মামাবাদের সবগুলাই রাইট।
পারফেক্ট, যা বলেন তাই, সহমত ভাই। আসলে দেখেন আমরা দেখেন এই মৌলিক সাধিত শব্দটা কিন্তু যে সেই বিষয় না, এটা এইটা বেশ টাফ একটা বিষয়। ফার্স্টেই দেখেন স্যার, মেয়ে শব্দটাকে ভাঙলে হয় হচ্ছে মেয়ে, মেয়ে মানুষ, মা যোগ ইয়া, এ মাইয়া, এখান থেকে আসছে মেয়ে, এটা একটা প্রত্যয় গঠিত শব্দ। মামা শব্দটাকে ভাঙলে হয় মা যোগ মা, এই মামা মায়ের আত্মীয় কিনা, মায়ের পক্ষের লোকে তো মামা, ঠিক না? ওই যে মনে আছে মাতুল, একটা শব্দ আছে না মাতুল, অপরিচিত গল্পের মধ্যে আছে, মাতুল মানে কি মা যোগ তুল, এটাও কিন্তু একটা সাধিত শব্দ। আচ্ছা, ছেলে শব্দটার উপরে হাতা শব্দটাকে ভাঙলে হয় হাত যোগ আ, এই হাতা হাতের মধ্যে থাকে কিনা বলেন তো? এই যে আমরা বোটে রাখি না, হাতা হাতের মধ্যে থাকে কিনা? থাকে, ঠিক আছে। রাইট অ্যান্সার আসলে হচ্ছে ছেলে। ছেলে শব্দটাকে ভাঙলে সেল যোগ ওয়া সাল যোগ ইয়া, এভাবে কোনো কিছুই হয় না। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য দেখেন চাচা দেখলাম, মনে করেন চাচা, এইটা কিন্তু মৌলিক, অথচ মামা মৌলিক না। কেন? চাচা শব্দটাকে ভাঙলে কি হয়? চা প্লাস চা, চায়ের সাথে কি চাচার কোনো মিল আছে? চায়ের সাথে চাচার কোনো মিল নেই। আবার দেখেন কালো, এটাও কিন্তু মৌলিক শব্দ। কেন? আমি ভাঙলে কি হবে বলেন তো? কাল যোগ ও, কালের সাথে কালোর কোনো সম্পর্ক নাই। কথাটা কি বুঝতে পারছেন? এই মৌলিক শব্দ সাধিত শব্দ। অনেক সময় আপনার আসতে পারে এইভাবে, কোনটি মৌলিক বিশেষণ, কোনটি মৌলিক বিশেষণ, বুঝতে পারছেন? বা এইভাবে লিখলাম দেখেন, কোন আরেকটা দিয়ে দেন, কোনটি মৌলিক বিশেষণ না, মৌলিক বিশেষণ না, কোশ্চেন। হ্যাঁ, 1 নম্বর লিখলাম কালো, 2 নম্বর সবুজ, আচ্ছা এটা পরে দিই, মৌলিক বিষয়, আচ্ছা হ্যাঁ সবুজ, 3 নম্বর রঙিন, 4 নম্বর কি দেওয়া যায় বলেন? হলুদ। কোনটা হবে বলেন তো? কোনটি মৌলিক বিশেষণ না? সহজ, এটা এটা বুঝে গেছেন এখন। কোনটা হবে আমাদের? রাইট, এখন এটা বুঝছেন যে এটা হচ্ছে না, ব্ল্যাক হবে কেন? এটা হবে আমাদের রঙিন। রঙের সাথে রঙিনের মিল আছে কিনা? রঙের সাথে রঙিন এটা কিন্তু মিল আছে, ঠিক না? রঙের সাথে রঙিন। কিন্তু কালো, কাল যোগ ও বাদ, সবুজ সযোগ বুঝ হবে না, হলুদ হলুদ কি দিব, হযোগ লুদ হবে না। রাইট অ্যান্সার হচ্ছে মৌলিক বিশেষণ না। বলছি কেরামত আলীরা চোখেও শুনে না, মৌলিক বিশেষণ না। ছেলে থেকে সাওয়াল, হ্যাঁ, ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? ওকে, এইটাই তো আমরা বললাম মৌলিক বিশেষণ না স্যার। এগুলা সব মৌলিক, এগুলো একটাও বিশ্লেষণ করা যায় না, কিন্তু এইটাকে বিশ্লেষণ করা যায়, এই জন্য বলছি মৌলিক বিশেষণ না। বুঝতে পারছেন সোহেলানা? হ্যাঁ, মাত্র শুরু। ওকে, এবার আমরা স্লাইডে চলে যাই। পড়ায় ফেলছি, শেষ, যা পড়া পড়ে ফেলছি। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙলে অর্থবোধক শব্দ বিশ্লেষণ করা যায় না, সেটাই হচ্ছে কি আমাদের মৌলিক শব্দ। মৌলিক শব্দ মূলত কি একটা উপকরণ, দেখেন এই যে মৌলিক শব্দ ভাষার মূল উপকরণ, দেখছেন? মৌলিক শব্দকে কি বলা হচ্ছে? ভাষার মূল উপকরণ, যেমন ইলিশ, গোলাপ, লাল, গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। এই শব্দকে ভাঙলে কোনো অর্থবোধক শব্দ বিশ্লেষণ করা যায় না। বুঝতে পারছেন? এই যে আপনারা যে স্যার আমার স্লাইড পড়লে কোনো কিছুই কমন পড়বে না, আপনারা একটা জিনিস আপনাদেরকে বোঝানো যায় না, ঠিক আছে? সবসময় একই রকম কমেন্ট করেন। ইন্টার পর্যন্ত যা পরীক্ষা দিচ্ছেন সব হচ্ছে আপনাকে পাস করানোর জন্য, সামনে যত পরীক্ষা দিবেন সব হচ্ছে আপনাকে ফেল করানোর জন্য। কথাটা কি বুঝতে পারছেন? এবার আপনি কিভাবে প্রস্তুতি নেবেন আপনারটা আপনি চিন্তা করেন। এখানে এমন কোনো টিচার বাংলাদেশে নাই যে বলবে আমার এটা পড়ো, এটা পড়লেই এনাফ, এমন কোনো টিচার নেই। কথাটাই বুঝতে পারছেন?
এত সহজ হলে তো 100-এ 120% পোলামেন্ট পাস করতো। যাই হোক, সরি, সাধিত শব্দ কাকে বলে দেখেন, যেই শব্দগুলোর সাথে কি হয়, প্রত্যয়, সমাস, উপসর্গ ইত্যাদি যুক্ত হয়, সেটাই হচ্ছে কি সাধিত। ঠিক আছে, যেই শব্দগুলোর সাথে কি প্রত্যয়, সমাস, উপসর্গ মানে মৌলিক শব্দ ছাড়া যেগুলো আছে এগুলোই তো, ঠিক না? আচ্ছা, আসেন কি কি সাধিত শব্দ গঠন করা যায়, কি কি উপায় দেখেন। প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করা যায়, প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করা যায়, দেখছেন? বিভক্তির মাধ্যমে শব্দ গঠন করা যায়, উপসর্গের মাধ্যমে শব্দ গঠন করা যায়, সন্ধির মাধ্যমে শব্দ গঠন করা যায়, সমাসের মাধ্যমে করা যায়, পদাশ্রিত নির্দেশক মানে আর্টিকেলের মাধ্যমে করা যায়, দ্বিরুক্তির মাধ্যমে করা যায়। মানে নতুন শব্দ গঠনের অনেকগুলা প্রক্রিয়া থাকে, ঠিক না? নতুন শব্দ গঠনের অনেকগুলা প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়াগুলোই আমরা দেখাইছি। খুবই ভালো, খুব সুন্দর। এবার আরেকটা ঝামেলা করি। রেডি? রেডি? হ্যাঁ, ভয়ঙ্কর ঝামেলা কোশ্চেন। এটা হচ্ছে স্যার, মনে করে লিখলাম বিদ্যালয়। বিদ্যালয় শব্দটি কোন নিয়মে গঠিত? কোন নিয়মে গঠিত? গেল 1 নম্বর অপশন দিলাম সন্ধি, 2 নম্বর সমাস, 3 নম্বর প্রত্যয়, 4 নম্বর উপসর্গ। লাগান, পেস লাগাইছি। বিদ্যালয় শব্দটা কোন নিয়মে গঠিত? গুড, এই তো পারতেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। সন্ধির নিয়মে, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটু হ্যাঁ, রো কি জানেন না, রো 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 রো। আচ্ছা, একটু আমরা এটার অ্যান্সারটা একটু পরে আলোচনা করি। ফার্স্টে আমাকে বলেন তো, একটা শব্দের ক্ষেত্রে স্যার, যে কোনো একটা শব্দ গঠনে বা শব্দের ক্ষেত্রে কোনটা আগে হবে? শব্দের ক্ষেত্রে, যে কোনো একটা শব্দের ক্ষেত্রে কোন জিনিসটা আগে হবে? সেটা কি অর্থটা আগে হয় নাকি উচ্চারণটা আগে হয়? মনে করেন আমি ভাত দ্বারা খাবারের জিনিস বুঝাইছি, ঠিক আছে? আমি ভাত দ্বারা খাবারের জিনিস বুঝাইছি। এখন আমাদের আসলে কাজটা কি? আমরা ভাত দ্বারা ফোকাস করব কোনটা, ভাতের উচ্চারণের দিকে নাকি ভাতের মানে হচ্ছে অস্তিত্ব মানে চালের দিকে? কোনটা আমাদের অস্তিত্বটা হবে বলেন তো? মনে করেন আমি যখন বলতেছি যে এটা হচ্ছে একটা, মনে করেন এইটা দ্বারা হচ্ছে একটা কলম, কলমটা যখন আমি বলতেছি আমার ফোকাসটা কোনটা, কি কলম উচ্চারণের দিকে হবে নাকি কলম বলতে কোন বস্তুটা আছে এটার প্রতি আমাদের ফোকাস হবে? আচ্ছা, এটা ধরতে পারেন না। মনে করেন আমি বললাম যে আমার কাছে একটা মোবাইল আছে, মোবাইল দ্বারা উদ্দেশ্য কি হবে বলেন তো? মোবাইল দ্বারা উদ্দেশ্যটা কি আপনি মোবাইল উচ্চারণের প্রতি ফোকাস করবেন নাকি মোবাইল যে ভিজিবল জিনিসটা আছে ওইটার প্রতি ফোকাস করবেন? কোনটার প্রতি ফোকাস করবেন? ভিজিবল জিনিসটার প্রতি ফোকাস করবেন। তার মানে আমাদের মেইন ফোকাস হচ্ছে অর্থের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক না? অর্থের দিকটা খেয়াল রাখতে হবে, এই তো। আগে আমাদের হচ্ছে অর্থ। ওকে, এইবার আমরা আরেকটু প্যাচ লাগাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটু প্যাচ লাগাই। প্রথমে একটা জিনিস মনে রাখবেন স্যার, প্রিফিক্স সাফিক্স এগুলো তো বুঝছেন, প্রিফিক্স সাফিক্স। আচ্ছা, কিছুই বুঝেন নাই, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এটা অনেক টাফ একটা বিষয়, বাংলা পড়া লাগে না যদিও। এই ধারণা দূর হয়েছে, বাংলা পড়া লাগে না। আপনার ক্লাসই করি না, পড়ুম কই থেকে? আমার মনে আছে যে আমার ইন্টার যখন ভর্তি হয়েছিলাম, আমার একটা সাবজেক্ট ছিল যুক্তিবিদ্যা। তো স্যার ম্যাডাম হচ্ছে আমাদেরকে দাঁড়া করা জিজ্ঞেস করতো, ক্লাসে না আসলে জিজ্ঞাসা করতো যে কেন আসো নাই, অ্যাপ্লিকেশন দাও ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো আমি 2 বছরে একটা ক্লাসও করিনি। আমার সময় ঢাকা কলেজ, একটা ক্লাসও করিনি। আমার কথা চিন্তা হলো যে একদিন ধরা খেলেও আমার দাঁড়া করে অ্যাপ্লিকেশন চাবে, 100 দিন ধরা খেলেও আমার অ্যাপ্লিকেশনই চাবে, ঠিক আছে? তাহলে 100 দিনই কাটাই দিই, এই টাইপের, ঠিক আছে? ওকে, ভালো করে বুঝে নেন।
মনে করেন আমি একটা শব্দ লিখলাম উপসর্গ। স্যার উপসর্গ জিনিসটা কি আমরা জানি, উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স। উপসর্গ জিনিসটা হচ্ছে কি প্রিফিক্স, ঠিক না? যে কোনো একটা শব্দের মধ্যে উপসর্গ যুক্ত হলে সেটা আমরা এমনিতেই বুঝি। ফর এক্সাম্পল লিখলাম মনে করেন যে আহার, তো দেখেন আহার এটা একটা উপসর্গ ঘটিত শব্দ, ঠিক না? এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। বা লেখেন দুর্যোগ, এটাও আমাদের একটা উপসর্গ ঘটিত শব্দ, ঠিক না? কোনো ঝামেলা নাই। ওকে গুড। 2 নম্বর হচ্ছে আমরা শব্দ গঠনে দেখতে পারি, আমরা মনে করেন লিখলাম প্রত্যয়। প্রত্যয় মানে কি? প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স, ঠিক না? সাফিক্স, কোনো ঝামেলা নেই, সাফিক্স। ওকে, সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়। আচ্ছা উপসর্গের জিনিসটা কি? প্রথম অংশটা কি থাকে? অর্থহীন। পরের অংশটা কি থাকে? অর্থবোধক, ঠিক না? পরের অংশটা অর্থবোধক শব্দ থাকে। এটাই তো প্রিফিক্সের কথা, ঠিক না? যেমন আমি ইংরেজিতে যখন বলতেছি রিসেন্ট, হ্যাঁ, তো রিসেন্ট যখন আমরা বলতেছি, রিটা হচ্ছে আমাদের প্রিফিক্স, সেন্ড মানে কি পাঠানো। একটু তো বুঝতে পারছেন? সাফিক্স যেমন দেখেন আমি দেখলাম লালিমা, লালিমা, এটাকে ভাঙলে কি হবে? লাল যোগ ইমা। যেমন ইংরেজিতে আমরা বলি না এরকম যে উইকনেস, বা দেখেন এই যে দুর্বলতা, ঠিক আছে? এগুলা কি সাফিক্স, কোনো সমস্যা নেই, ঠিক না? তাহলে এইটার সূত্রটা কিভাবে? প্রথম অংশটা আমাদের অর্থ থাকে, পরের অংশটা হচ্ছে আমাদের কি অর্থহীন থাকে, এই তো পরের অংশটা আমাদের অর্থহীন থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন এখানে স্যার, অনেক ক্ষেত্রে আদি স্বরের পরিবর্তন হয়, অনেক ক্ষেত্রে আদি স্বরের পরিবর্তন হয়, আদি স্বরের পরিবর্তন। আচ্ছা আদি স্বরের পরিবর্তনটা কি আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তারপরও আমি আপনাদেরকে একটু, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু বলতেছি আদি স্বরের পরিবর্তন। যেমন দেখেন স্যার যে কি দেওয়া যায়, যেমন দেখেন দিন যোগ ইক, এটাকে আমরা কি বলি? দৈনিক, ঠিক না? দৈনিক, দেখছেন আমরা বলি না দৈনিক খাবার, দেখছেন ওই চেঞ্জ হয়ে গেছে। বা দেখেন সম প্লাস জ, এটাকে আমরা কি বলি বলেন তো? সাম্য। তার মানে দেখছেন আদি স্বরের পরিবর্তন হয়েছে কিনা? এই দেখেন তো এখানে আদি স্বর মানে প্রথম অংশের পরিবর্তন হয়েছে কিনা? প্রথম অংশের পরিবর্তন হয়েছে। একটু কি বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? জি, এতটুকু। প্রিফিক্স আর সাফিক্সের বিষয়টা বুঝতে পারছেন? প্রিফিক্সের সাফিক্সটা, ইজ ইট ক্লিয়ার? 1 নম্বর গেল, 2 নম্বর গেল। 3 নম্বরে যদি আমরা দেখি যে সমাস, সমাসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, সমাসের ক্ষেত্রে এখানে স্যার সমাস, এখানে যেমন এক্সাম্পল দুইটাই অর্থবোধক থাকে, ঠিক না? দুটোই অর্থবোধক থাকে। সমাসের ক্ষেত্রে আমাদের কি থাকে? দুইটাই অর্থবোধক থাকে। যেমন দেখেন এক্সাম্পল যদি দিই আমরা, যেমন দেখেন কি দেওয়া যায়? সিংহাসন, দেখেন তো সিংহ, সিংহাসন, এটা কি দেখেন তো? সিংহর একটা অর্থ আছে কিনা? সিংহর একটা অর্থ আছে, আবার কি চিহ্নিতর অর্থ আছে, আবার আসনেরও অর্থ আছে। তার মানেই দেখেন 3টা জিনিস আমাদের ক্লিয়ার হলো। একটা হচ্ছে প্রিফিক্স দিয়া যে শব্দটা হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটার প্রথম অংশের মধ্যে কোনো অর্থ থাকে না, পরের অংশের মধ্যে অর্থ থাকে। সাফিক্স দিয়া যে শব্দটা গঠিত হবে সেটার প্রথম অংশের মধ্যে অর্থ থাকে, কিন্তু পরের অংশের মধ্যে কোনো অর্থ থাকে না। সাফিক্স ক্লিয়ার? আর সমাস যেটা, এইটা দেখেন আমাদের দুই সাইডেই অর্থ থাকে। এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? প্রিফিক্সের প্রথম অংশে অর্থ নাই, সাফিক্সের শেষের অংশের অর্থ নাই, আর কি বললাম, ঠিক আছে? আর হচ্ছে সমাসের ক্ষেত্রে কি দুই অংশেরই অর্থ থাকে। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন একটু মাথা খাটান প্রথম ক্লাসের দিকে। বলেন তো স্যার এই 3টা জিনিস, এই যে আমরা যে এতক্ষণ প্রিফিক্স সাফিক্স এগুলো পড়লাম, এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এগুলা দেখেন তো সব শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় ছিল কিনা?
মানে শব্দের গঠন প্রক্রিয়ার আলোচনার বিষয় ছিল কিনা, শব্দের গঠন প্রক্রিয়ার আলোচনার বিষয় ছিল, ঠিক না? এরপর হচ্ছে আমাদের কি 4 নম্বরে আমরা দেখি সন্ধি, ঠিক না? 4 নম্বরে আমরা যেটা দেখি এটা কি সন্ধি। তো দেখেন একটু মনে করে দেখেন তো, সন্ধি কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়? বলেন তো। সন্ধি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় না, সন্ধি হচ্ছে আমাদের মনে আছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয় ছিল? ধ্বনি তত্ত্ব, মনে আছে আমাদের সন্ধি কি মনে আছে? এখন এই সন্ধি গঠিত শব্দ স্যার, এই যে সন্ধির কথাটা বলতেছি, এটা সমাসবোধক শব্দ থাকতে পারে, প্রত্যয়ের মধ্যেও সন্ধি হইতে পারে, উপসর্গের মধ্যেও সন্ধি হইতে পারে। আবারও বলতেছি, সন্ধি গঠিত শব্দ সমাসের মধ্যেও আমরা করতে পারবো, প্রত্যয়ের মাধ্যমেও করতে পারবো, আবার কি উপসর্গের মাধ্যমেও আমরা করতে পারবো। দেখি আমরা উদাহরণ দেখি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। উদাহরণ দেখি, ফার্স্টে দেখি আমরা উপসর্গ দিয়া যে শব্দটা আমরা সন্ধি করব, উপসর্গ দিয়া। যেমন দেখেন স্যার, দেখেন নি যোগ আকার, মনে আছে? নি যোগ আকার, এটা কি নিরাকার বলছি কিনা আমরা? পড়ছি না আমরা নিরাকার। তো দেখেন এটা উপসর্গ দিয়েও গঠিত হয়েছে, আবার সন্ধির মাধ্যমেও গঠিত হয়েছে কিনা? হয়েছে না? ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন, টুকটুক শব্দ আসতেছে, কি বলেন? এরপর দেখেন স্যার প্রত্যয়ের মাধ্যমে যে আমরা দেখি, যেমন দেখেন মিতা যোগ আলী, মিতা যোগ আলী। তো দেখেন খেয়াল করেন তো, মিতালি, আলী তো একটা প্রত্যয়, আলী তো একটা প্রত্যয়, ঠিক না? এটা কোনো অর্থ নাই। দেখেন তো এটা সন্ধিও হয়েছে কিনা, আবার প্রত্যয় হয়েছে কিনা? প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে, সন্ধির মাধ্যমেও গঠিত হয়েছে। এবার দেখেন সেম এটা, বাই দেখেন পাঠাগার, পাঠ, পাঠ মানে তো পড়া, প্লাস আগার, দেখেন এটা সন্ধিও হয়েছে, আবার কি সমাসও হয়েছে কিনা? কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? দেখেন উপসর্গ, প্রত্যয়, সমাস, এগুলো হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, মানে শব্দের গঠনের সময় যে আলোচনাটার বিষয়। আর সন্ধি হচ্ছে আমার কি উচ্চারণের আলোচ্য বিষয়। স্যার আপনার মাইকে প্রবলেম, কি বলেন? দেখতেছি আমি একটু, মাইকে প্রবলেম, তো মাইকে প্রবলেম নাকি বাচ্চারা বলতেছে। আচ্ছা, টুকটুক করে এখন শব্দ আসে? সব ঠিকঠাক আছে না? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন একটু ভালো করে বুঝে নেন। হুম, আচ্ছা এখন ঠিক আছে তাই, ওকে ওকে। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা বেটা, হ্যালো হ্যালো। আছে আরেকজন আছে পরিচিত, তাহলে ঘটক, রংপুর কুড়িগ্রামে কেউ আছে নাকি? কাজ খুঁজবেন নাকি? এই দেখেন, ওকে। তার মানে দেখেন একটু ভালো করে বুঝে নেন, আমাদের উপসর্গ, প্রত্যয়, সমাস, এই সবগুলা হচ্ছে শব্দতত্ত্বের বিষয়, ঠিক না? সন্ধি হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের বিষয়। একটু ক্লিয়ার? উপসর্গ, প্রত্যয়, সমাস এগুলো হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, সন্ধি হচ্ছে আমাদের কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা কি বলছিলাম মনে আছে? এখানে শব্দের ক্ষেত্রে যদি গঠন প্রণালী বলি আমরা, কোনটা আগে হবে? অর্থের দিকটা ফোকাস করবেন না উচ্চারণের দিকটা ফোকাস করবেন? অর্থের দিকটা ফোকাস করবেন নাকি উচ্চারণের দিকটা ফোকাস করবেন বলেন তো? মনে আছে একটু আগে বুঝছিলাম অর্থের দিকটা আমরা ফোকাস করব। তার মানে দেখেন এই অপশনের মধ্যে আমাদের, বিদ্যালয় শব্দের মধ্যে আমাদের অপশনের সন্ধিও আছে, আমাদের সমাসও আছে। এখন আমরা কোনটা একসেপ্ট করব বলেন তো? আমাদের একসেপ্ট করতে হবে স্যার এইটা, যে এটা আসলে সমাস সাধিত শব্দ। কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? যে এখন সেম কোশ্চেনটা যদি আমি এভাবে লিখতাম যে উচ্চারণের দিক থেকে বা ধ্বনিগত দিক থেকে, বা ধ্বনিগত দিক থেকে, ধ্বনিগত দিক থেকে
বিদ্যালয় শব্দটা কোন নিয়মে গঠিত? মনে করেন আমি লিখলাম ধ্বনিগত দিক থেকে বিদ্যালয় শব্দটা কোন নিয়মে গঠিত, যদি এভাবে আসতো আলয় শব্দটা তো ঘর, তখন কিন্তু আবার আপনি সমাস দিলে হবে না, কারণ আমি বলেই দিছি যে এটা ধ্বনিগত দিক থেকে, তখন আপনাকে সন্ধির দিকটা দিতে হইতো। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? ওকে, সে মনে করেন আমি লিখলাম নবান্ন। নবান্ন বলতে আমরা কি বুঝি? নবান্ন বলতে একটা অনুষ্ঠান বুঝি না? নবান্ন লিখলাম নবান্ন, এটা কোন নিয়মে গঠিত? তাহলে আগে কি হবে, যেহেতু এটা অনুষ্ঠান এটা সমাস হবে। কিন্তু আমি যদি বলি উচ্চারণের দিক থেকে নবান্ন শব্দটা কোন নিয়মে গঠিত, তখন আমরা দিব সন্ধি। একটু বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে একটু প্যাচ লাগে না, প্যাচ লাগায় পরে ছুটাইতে একটা মজা আছে। আর শুনেন স্যার, আমরা যখন কোন একটা টপিক পড়াবো পুরো ডিপলি পড়াবো, এটা এসিএস এর বিশাল বদনাম। এটা এসিএস এর বিশাল বদনাম, কোনো টপিক পড়ালে পুরো ডিপলি পড়ানো। আমি এটা স্কিপ করলে আপনারা ধরতেই পারতেন না কোন জায়গায় কি স্কিপ করে যাচ্ছি। এই ক্লাসগুলো করলে যে টপিকের উপর ক্লাস নেব পুরো বাংলাদেশের সব ভার্সিটির জন্য কমপ্লিট হবে ইনশাল্লাহ। কি বিশ্বাস আছে এতটুকু? গুড। এই দেখেন, এইটাই আমি বলতেছি, দেখেন এইটাই আমি এতক্ষণ বুঝাইলাম। দেখেন, শব্দের যদি কোনো আদি স্বরের পরিবর্তন হয়, দেখছেন একটু আগে বলছিলাম না যে দৈনিকের জিনিসটা, শব্দের যদি কোনো আদি স্বরণ পরিবর্তন হয় তাহলে এটা কি হবে? প্রত্যয় গঠিত শব্দ। দেখছেন, যেমন দেখেন ইতিহাস থেকে ঐতিহাসিক, দেখছেন ইতিহাস থেকে ঐতিহাসিক। আর যদি অর্থের প্রাধান্য থাকে তাহলে কি হবে? সমাস যোগে গঠিত হবে। বুঝাইছিলাম এটা আপনাদেরকে, দেখছেন বিদ্যালয়, নবান্ন। আর যদি দেখেন আদি স্বরের কোনো পরিবর্তন না হয় তাহলে আমাদের কি মনে রাখতে হবে স্যার? এইটা মনে রাখতে হবে স্যার। দেখেন, এই দেখেন উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি, দেখছেন উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি। লাস্টের কথায় এখানে আমরা তুলে ধরছি, দেখেন যদি সন্ধির সাথে অন্যান্য টপিকের মিলে যায় তাহলে সন্ধির অবস্থান সবার শেষে হবে। যদি সন্ধির সাথে যদি অন্যান্য টপিক মিলে যায় তাহলে কি হবে? সন্ধির অবস্থান সবার শেষে হবে। আগে আমাদের কাকে প্রায়োরিটি দিতে হবে? যদি প্রথম অংশে উপসর্গ থাকে উপসর্গটাকে প্রায়োরিটি দিব, যদি প্রত্যয় থাকে প্রত্যয়টাকে দিব, আর যদি এগুলো না থাকে তাহলে সমাসটাকে আমরা ফোকাস করব। একটু আগে যেটা আলোচনা করছি, ঠিক আছে, একটু আগে যেটা আমরা আলোচনা করছি। ওকে, শেষ 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 পড়া শেষ, পড়া শেষ 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 শেষ। আসুন ভাইয়া, রাগ দেখে মন খারাপ হয়েছে। আর কি বলে, এত তাড়াতাড়ি রাগলে হবে? এই এটা বুঝছেন তো একটা শব্দ কোন নিয়মে গঠিত? একটু বুঝছেন? উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি, সবগুলো যদি অপশনে থাকে আমাদের সন্ধির অবস্থানটা হবে সবার লাস্টে। কিন্তু যদি এমন কোন শব্দের মধ্যে যদি এমন কোন ইয়া থাকে কোশ্চেনের মধ্যে যে ধ্বনির কথা বলছে বা উচ্চারণের কথা বলছে, তখন আমরা সন্ধির দিকটাকে ফোকাস করব। ক্লিয়ার? শেষ। এবার আসেন যৌগিক শব্দ মৌলিক শব্দ। আচ্ছা, যৌগিক শব্দ মৌলিক শব্দ বোঝার আগে আরেকটা প্যাচ লাগাই দিই। প্যাচটা হচ্ছে যৌগিক বা একটা শব্দের দেখবেন অনেক সময় পরিবর্তন ঘটে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে, ঠিক আছে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এই অর্থের পরিবর্তন ঘটায় কিছু বিষয় আছে, কিভাবে অর্থের পরিবর্তনগুলো হয়। মানে সিম্পল একটা উদাহরণ দিই, যেমন দেখেন আগে আমাদের শরীর খারাপ লাগলে কি বলতাম? অস্থির লাগতেছে, ডিস্টার্ব করিস না, এই টাইপের। এখন দেখবেন বেশি ভাল লাগলে আমরা বলি ভাই কেমন হয়েছে, ভাই অস্থির হয়েছে বিরিয়ানিটা। তো দেখেন শব্দটা কিন্তু রয়েছে কি অস্থিরই, ঠিক না? কিন্তু দেখেন অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? বা ওই যে বিলাসী গল্পের মধ্যে একটা লাইন আছে, দেখছেন যে অপর্যাপ্ত ফলি আছে, মনে আছে? কার বাগানে বইছি ফল অপর্যাপ্ত ফলি আছে। এখন যদি আমি বলি ভাই আমার কাছে অপর্যাপ্ত পরিমাণ টাকা আছে, এটার মানে কি বুঝবেন আপনারা? টাকা পয়সা নেই, গরিব মানুষ, আসলে আমি গরিব মানুষ, হ্যাঁ। কিন্তু এখন যদি বলা হয় আসলে অপর্যাপ্ত পরিমাণ টাকা মানে হচ্ছে আমার কাছে এত বেশি টাকা জায়গা হইতেছে না। বুঝতে পারছেন কথাটা? তার মানে দেখেন শব্দের ব্যবহারিক অর্থ আর হচ্ছে ইয়ার অর্থ চেঞ্জ হয়ে গেছে কিনা? পুরা চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখেন আপনি রাজাকার। রাজাকার শব্দের অর্থ তো বললে তো খবরই আছে, দিবেন আপনারা যুদ্ধ অপরাধের মামলার ঝুলায় রাজাকার। অথচ দেখেন রাজাকার শব্দের অর্থ হচ্ছে রাজার কাজ করে যে,
মানে রাজা কাজ স্বেচ্ছাসেবক বলি আমরা, বা রাজার কাজ করে যে শাব্দিক অর্থ দিক থেকে, তার মানে যত গভর্নমেন্ট অফিসার আছে সব রাজাকার, ঠিক না? কিন্তু দেখেন আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ কিন্তু এক না। বা আপনারা কেউ বললো ঠিক আছে তুই একটা ফাজিল, এটা শুনলে তো আপনার দিলেন পিটা, অথচ ফাজিল শব্দের অর্থ জ্ঞানী। এইভাবে শব্দের অর্থগুলো কি হয়, পরিবর্তন হয়। কথাটা কি বুঝতে পারছেন? এইভাবে শব্দগুলোর কি হয়, অর্থ পরিবর্তন হয় যুগের ইয়াতে। এই অর্থের পরিবর্তন এই দিকটাই হচ্ছে আমাদের যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। জাস্ট তিনটা কথা দেখাবো, খেয়াল রাখেন। জাস্ট তিনটা কথা দেখেন কি বলা হচ্ছে, দেখেন একটু ভালো করে। এটা আপনারা পারেন না, আমি না পড়ালেও কোনো সমস্যা ছিল না। যে সকল সাধিত শব্দের, তার মানে এগুলা সব সাধিত শব্দ, এগুলো একটাও মৌলিক শব্দ না, এগুলো একটাও মৌলিক শব্দ না। যে সকল সাধিত শব্দের ব্যুৎপত্তি, বা ব্যুৎপত্তি জিনিসটাকে আল্লাহ হেদায়েত করে কেটে, ব্যুৎপত্তি মানে অভিধান, আবিধানিক, আবিধানিক মানে বুঝেন এই লেখার অবস্থা আমার খুবই খারাপ। আমার একজনে করেছিল কি ক্যারিওগ্রাফিটা কি করতে, আবিধানিক মানে বুঝেন অভিধানের একটা অর্থ আছে না, অভিধানগত একটা অর্থ আছে না, এইটাকে বলা হচ্ছে আবিধানিক। অভিধানের একটা অর্থ আছে, এইটাকে বলা হচ্ছে আবিধানিক। যেমন একটা উদাহরণ দিয়ে আল্লাহ যারা, আপনারা আবার ভাইরাল করে দেন কিনা, ঠিক আছে? বাসর শব্দের অর্থ দিন, এমন বাসর রজনী, বাসর, বাসর রাত বলতে তো আমরা বুঝি হচ্ছে অন্য কিছু। এখন আপনার যদি বাসর দ্বারা কই আসো, আমি বাসর রাতে আছি, মানে কই আসো মানে বাসর দিনে রাতে আসি, বা দিনে রাতে পড়তেছি, আমি বাসর রাতে পড়তেছি মানে দিন রাত লেখাপড়া করি। তো দেখেন অভিধানগত হচ্ছে বাসর শব্দের অর্থ দিন, ব্যবহারিকভাবে অর্থ কিন্তু বাসর শব্দের অর্থ কিন্তু দিন বুঝায় না। কথাটা কি বুঝতে পারছেন? এইটাই আমরা বলতেছি, যে সকল শব্দের আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ একই থাকে, কোনো চেঞ্জ নাই, সেটাকে আমরা বলি হচ্ছে যৌগিক শব্দ। যে সকল শব্দের আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ কি থাকে, সেম থাকে, সেটাকে আমরা কি বলবো, ঠিক আছে, যৌগিক শব্দ বলে। ফর এক্সাম্পল মনে করেন দেখেন দৃশ্য, আচ্ছা বলেন তো দৃশ্য শব্দের অর্থ কি আপনাদের মতে, আপনারা বলেন, আপনি যা ভালো মনে করেন, দৃশ্য শব্দের অর্থ কি বলেন? হুম, আমি বাসর রাতে লেখাপড়া করি, মানে দিন রাত লেখাপড়া করি। এই দৃশ্য শব্দের অর্থ কি হইতে পারে আপনাদের মতে? দেখা টাইপের, গুড। দৃশ্য শব্দের অর্থ হচ্ছে দেখা। এখন দেখেন এখান থেকে আমি শব্দ বললাম দর্শক, দেখেন তো দর্শক দেখে কিনা, ঠিক না? এখান থেকে আমি বললাম দৃশ্য, দেখেন তো দেখার অর্থটা আছে কিনা। আমি বললাম বিশেষ দ্রষ্টব্য, লেখা আছে না, বিশেষ দ্রষ্টব্য সামথিং এই সেই, মানে কি বিশেষভাবে দেখবেন, ঠিক না? দেখার অর্থ আছে কিনা। তার মানে দেখেন দৃশ্য থেকে যে শব্দগুলো আমরা তৈরি করতেছি, এটার আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ কি আছে, মিল আছে, কোনো চেঞ্জ নাই। এটা বুঝতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন? হ্যাঁ, দর্শনীয়, ফর এক্সাম্পল এখন দর্শনীয়, ঠিক আছে, একই কথাই, বুঝা গেছে বিষয়টা? এই এবার দেখেন এখান থেকে বলতেছি কর্তব্য, ক্রি মানে কি করা, কর্তব্য মানে কি যা করা উচিত, শেষ। বাবু আনা, বুঝছেন, বাবু যোগ আনা, বাবু বাবু ভাব, এখানে বাবু মানে পিচ্ছি বুঝাইতেছে না, ভাব হেডামোলা মানুষ বুঝাইতেছে, বুঝতে পারছেন? আচ্ছা তারপর দেখেন গোলাপি, দেখছেন গোলাপ কি শব্দের অর্থ, আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ ঠিক আছে কিনা, আছে। মধুর, মধু যোগ র, দেখছেন মধুর মতো মিষ্টি। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে সকল সাধিত শব্দের আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ কি থাকে, একই থাকে, তাকে আমরা কি বলি, আমরা যৌগিক শব্দ বলি। ঠিক আছে, যৌগিক শব্দ বুঝতে পারছেন? এবার দেখেন রূঢ়ি শব্দ কাকে বলে, রূঢ়ি শব্দ কাকে বলে ভালো করে বুঝালেন। সেটা হচ্ছে দেখেন ভালো করে, উপসর্গ মনে আছে, একটু আগে পড়ছিলাম আমরা, উপসর্গ প্রত্যয় বা বিভক্তি, উপসর্গ প্রত্যয় বিভক্তি। আবার টুকটুক করতেছে, এই কি কয় সব টুকটুক করে কেন? দেখি কি সব কি, সবাই কি একই অবস্থা? উপসর্গ, হ্যাঁ
ফ্যান বা আশেপাশ থেকে আসতেছে না, এখানে কোনো ফ্যান ফ্যান নেই ভাই। উপসর্গ প্রত্যয় বা বিভক্তি যোগে গঠিত, এগুলো আমরা পড়ছি। যে সকল সাধিত শব্দের, দেখেন কি বলতেছি, আবিধানিক ও ব্যবহারিক অর্থ এক না। আবিধানিক ও ব্যবহারিক অর্থ কি না, এক না, সেটাকে বলা হচ্ছে রূঢ়ি শব্দ। আবার বলতেছি, প্রত্যয় উপসর্গ বা বিভক্তি যোগে গঠিত যে সকল সাধিত শব্দের আবিধানিক আর ব্যবহারিক অর্থ কি না, এক না। ওই যে বললাম না তুই একটা ফাজিল, এই টাইপের। এখন এইটা মনে রাখবেন কিভাবে, দেখেন একটা সহজ দিছি। তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে, হ্যাঁ, হস্তির পিঠে বাঁশি বাজায়। তো তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে বাঁশি বাজায়, যা গবেষণা করে হরিণ পালায়। মানে কি লগে কি মিলাইলাম, হরিণ আবার গবেষণা করে কিভাবে। দেখেন অর্থগুলো একটু মিলাই। তেল শব্দটা তৈল নাকি, ঠিক না? তেল তৈল শব্দের আবিধানিক অর্থ, হ্যাঁ, আবিধানিক অর্থ হচ্ছে তেলের তৈরি পদার্থ। তেলের দ্বারা তৈরি পদার্থ, এটাকে বলা হচ্ছে তৈল। অথচ ব্যবহারিক অর্থ হচ্ছে স্নেহ জাতীয় পদার্থকে আমরা কি বলি, স্নেহ জাতীয় পদার্থকে আমরা কি বলি, তৈল বলি। সন্দেশ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংবাদ। সন্দেশ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংবাদ। অথচ দেখেন এটা ব্যবহারিক অর্থে কি বোঝায়, মিষ্টি বিশেষ, ঠিক আছে? ছবির মধ্যে আছে দেখবেন শ্বশুর বাড়িতে সন্দেশ পাঠানো। ভালো করে বুঝে নেন কি বলতেছি। এই শব্দগুলো প্রত্যয় উপসর্গ বা বিভক্তি গঠিত হবে। গঠিত হওয়ার পরে এগুলার আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ এক থাকবে না। আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ এক থাকবে না। কথাটা কি বুঝতে পারছেন? মানে শব্দটা যে অর্থের জন্য গঠিত হয়েছে ওই অর্থটা ঠিক থাকবে না। যেমন দেখেন প্রবীণ, বীণ মানে কি বলেন তো? আমাদের জানা মতে বীণ শব্দের অর্থ ভালো বাঁশি বাজায় যে, এটা বলা হচ্ছে বীণ, ঠিক না? অথচ দেখেন প্রবীণ বলতে আমরা বুঝাই হচ্ছে বুড়া, এটা আমরা ব্যবহার করি না। নাকি প্রবীণ বলতে বুঝলেন যে লুঙ্গি ড্যান্স দেয়, এটা বুঝলেন প্রবীণ। পাঞ্জাবি শব্দের আবিধানিক অর্থ কি জানেন? পাঞ্জাবি যে আবিধানিক অর্থ হচ্ছে পাঞ্জাবের অধিবাসী। যারা পাঞ্জাবে বসবাস করে তাদেরকে বলে পাঞ্জাবি। দেখবেন আমাদের বাপ দাদার গল্প করতো পাঞ্জাবিরা আইছিল। আর এখন কি বোঝায়, আড়ং বা ইল্লিন নাকি? কেউ আমার ইল্লিন গিফট করলে আমি মানা করবো না, পোশাক বিশেষ। হস্তি, হস্তি শব্দের অর্থ কি জানেন? হস্তি হস্ত থেকে আসছে না? হস্ত মানে কি, হাত। হস্তি মানে কি হওয়া উচিত ছিল, যার হাত আছে, এটাই তো। অথচ হস্তি বলতে হাতি বুঝায়, দেখছেন কোন মিল আছে? বাঁশি শব্দটার মূল কি, বাঁশ। বাঁশি শব্দের মূল হচ্ছে বাঁশ, ঠিক আছে? অথচ বাঁশি বলতে আমরা বুঝাচ্ছি বাদ্যযন্ত্র। তার মানে দেখেন এই ছন্দটা মনে রাখলেই মোটামুটি পরীক্ষার জন্য হয়ে যাবে। আমি বলতেছি না কেবল এগুলাই আছে, এগুলো একটু মনে রাখেন আর কি। যে সকল, কি বললাম, যে প্রত্যয় উপসর্গ বা বিভক্তি যুগে গঠিত যে সকল সাহিত্য শব্দের আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ কি না, এক না, সেটাই, ঠিক আছে? এটা বুঝছেন, এটা বুঝছেন? ইজ ইট ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ, ফয়সাল আছে আমাদের, অল ওকে, এভরিথিং ওকে। আচ্ছা এবার আসেন 3 নম্বরে, এটা বুঝছেন? এবার দেখেন আগেরটাই, আরে দেখেন সমাস নিষ্পন্ন। আগেরটা কি ছিল দেখেন তো, আগেরটার সাথে এটার পার্থক্যটা কি ছিল? এর পার্থক্যটা ছিল, আগেরটা ছিল প্রত্যয় উপসর্গ বা বিভক্তি দিয়ে গঠিত ছিল, মানে প্রিফিক্স সাফিক্স দিয়ে গঠিত ছিল। আর এইটা হচ্ছে সমাস দিয়ে গঠিত, বাস এতটুকুই পার্থক্য। এটা সমাস দিয়েই গঠিত। দেখেন সমাস নিষ্পন্ন যে সকল সাধিত শব্দের আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ এক না। আবারও বলতেছি যে আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ কি না, এক না। এটি হচ্ছে সমাস, মানে যোগরূঢ় শব্দ, ঠিক আছে? এটা মনে রাখবেন কিভাবে? রাজপুত পঙ্কজ ও সরোজ জলধিতে জল তোলবার জন্য বা উদ্ভিদ তোলার জন্য মহাযাত্রা আয়োজন করলো। রাজপুত পঙ্কজ ও সরোজ জলধিতে উদ্ভিদ তোলার জন্য মহাযাত্রার আয়োজন করলো। কিছুই আমরা বুঝি নেই। দেখেন রাজপুত শব্দের ব্যাসবাক্য কি জানেন? রাজার পুত্র। অথচ রাজপুত বলতে কিন্তু রাজার পুত্রকে বোঝায় না। রাজপুত বলতে রাজার পুত্রকে বোঝায় না। রাজপুত কিন্তু আলাদা একটা জাতি আছে, কিন্তু হ্যাঁ, আলাদা একটা জাতি আছে, খুব উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি রাজপুত, দেখছেন? তার মানে দেখেন আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে কি নেই, মিল নাই। পঙ্কজ শব্দের অর্থ কি জানেন? পঙ্ক মানে হচ্ছে কাদা। কাদায় যা জন্ম নেয় সেটারই কি বলা যায়, পঙ্কজ। অথচ পঙ্কজ বলতে আমরা পদ্ম ফুল বলি, দেখছেন? আচ্ছা, সরোজ মানে সরোবর, মানে দিঘিতে যা জন্ম নেয়। অথচ সরোজ বলতে আমরা পদ্ম ফুলকে বুঝাই। জলধি শব্দের অর্থ হচ্ছে জল ধারণ করে যা।
জল ধারণ করে যা সেটাকে বলে জলধি। তার মানে একটা গ্লাসে একটু পানি থাকলে সেটারও জলধি বলা দরকার ছিল, অথচ জলধি বলতে আমরা সমুদ্রকে বুঝাই। বুঝা গেছে? মহাযাত্রা শব্দের অর্থ কি বুঝেন? বিশাল কোনো শোডাউন, অথচ মহাযাত্রা মানে মৃত্যু। উদ্ভিদ, হ্যাঁ উদ্ভিদ মানে মাটি ভেদ করে যা উঠে, এটাই হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে? তো সেই হিসেবে কেচড়েও তো মাটি ভেদ করে উঠে, এটার উদ্ভিদ বলা দরকার ছিল, ঠিক না? তা আমরা কাকে বলি? গাছকে বুঝাই। এরকম দেখেন স্নাতক, স্নাতকেরটা হচ্ছে ইয়া শব্দ, রুড়ি শব্দ। স্নাতক, স্নাতক মানে হচ্ছে যে গোসল করে উঠছে, অথচ স্নাতক বলতে আমরা ডিগ্রিকে বুঝাই। কথাটা কি বুঝতে পারছেন? তিনটার মধ্যে পার্থক্য কি? যৌগিক শব্দের মধ্যে হচ্ছে আবিধানিক ও ব্যবহারিক অর্থের মধ্যে মিল থাকে। রুড়ি শব্দের মধ্যে হচ্ছে প্রত্যয় উপসর্গ বা বিভক্তি যোগে গঠিত, আবিধানিক আর ব্যবহারিক অর্থ মিল নাই। যোগ রূঢ় শব্দের মধ্যে সেম, এটা কি সমাস যোগে, কিন্তু কোনো আবিধানিক আর ব্যবহারিক অর্থ মিল নাই। বুঝা গেছে? হ্যাঁ দেখেন রাজপুত বলতে নাকি সুশান্ত সিং রে বুঝায়। আল্লাহ রে, রাজপুতগো আলাদা একটা ইতিহাস আছে, পাঠানদের সাথে যুদ্ধ করছে এরা। যাক, আমাদের ইতিহাস দরকার, আমাদের মিডিয়াতে যদ্দূর দেখেছে অদ্দূরই। জহর ব্রত প্রথা পালন করত। আচ্ছা, রাজপুত দেখেন কি সৃজন, রাজপুত শব্দের অর্থ হচ্ছে রাজার পুত্র, ঠিক না? রাজার পুত্রকে কি বলা দরকার? রাজপুত না, অথচ রাজপুত বলতে আলাদা একটা জাতিকে বুঝায়। ঠিক আছে? আমাদের ভারতে আছে রাজপুত বা হিন্দুদের মধ্যে আছে রাজপুত, কিন্তু আলাদা একটা জাতি। তার মানে দেখেন আবিধানিক অর্থ মানে শাব্দিক অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে কিন্তু কোনো মিল নাই। কথাটা কি বুঝতে পারছেন? স্মারক মানে কি? স্মারকলিপি, যেটা স্মরণ করে ওইরকম কিছু। ঠিক আছে, বুঝছেন? একটু মাত্র পড়া শুরু। কার টুকটুক করতেছে আমি জানি না, আমাদের এখানে আছে টুকটুক করলে সবাই যখন একবার বলবে যে টুকটুক করে, তখন স্মারক মানে স্মরণ করা, যেটা না সরোজ বলতেছেন কোনটা? কিসের সাউন্ড আসতেছে দেখি, আমি একটু কানে শুনি। জি না, শব্দের টপিক শেষ না, মাত্র শুরু। মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না, এরকম বিষয়টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা 10 মিনিট পরে আবার শুরু করব। 10 মিনিটের ব্রেক, ঠিক আছে? 10 মিনিট ভাই, পুরা টপিক শেষ করার পর। হ্যাঁ, আমরা লাইভটা এন্ড করে আবার শুরু করতেছি 10 মিনিট পরে। হ্যাঁ, ওকে। কাচ্চা পড়তে পড়তে তো আপনারা বোরিং হয়ে গেছেন, এই জন্য একটু ব্রেক দিলাম। ওকে, এভরিথিং ওকে, শুরু করি আমরা। মাত্র আমাদের দুই মানে শব্দের একটা ইয়া গেল আর কি। এখন যে বিষয়টা, এটা পুরোটাই মুখস্থ। এটিএম শোনা যাচ্ছে সাউন্ড? কমেন্টে জানান। হ্যাঁ আসেন। এখন যেটা, এটা হচ্ছে পুরোটাই মুখস্থ স্যার, এটা এটিএম। এ টি এম, একটানা মুখস্থ স্যার। এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে? যেমন দেখেন, আমি মার্কও করে দিছি আপনাদেরকে, এগুলো মার্ক করে দিছি। বিশেষ করে দেখেন, এই যে হলুদ দাগ দিয়ে দিচ্ছেন, কালার করে করে দিছি না, এই শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই শব্দগুলো, আরবি শব্দ কোনটা, ফার্সি শব্দ কোনটা, এখন কোনটা কোন ভাষার শব্দ, এইটা নিয়ে যদি কখনো আপনাদের মধ্যে ঝামেলা লাগে, আপনারা একটা অ্যাপস ডাউনলোড করতে পারেন। অ্যাপসটার নাম হচ্ছে বানান আন্দোলন। বানান আন্দোলন এখনই পারলে ডাউনলোড করে রাখেন। এটা হচ্ছে একটা ডিকশনারি অ্যাপ, এটা হচ্ছে একটা ডিকশনারি।
মানে কোনো জায়গায় কোনো বানান ভুল টুল ইত্যাদি গেলে, মানে সরি, কোনো বানান ভুল বা কোন শব্দের উৎস কি, এগুলো যদি জানতে চান তাহলে এই অ্যাপসটা অনেক কার্যকর। এই অ্যাপসটা অনেক কার্যকর, ঠিক আছে। এটা একটানা মুখস্থ, আপনারা অনেক ভিডিও পাবেন যেখানে হচ্ছে এগুলো হচ্ছে ইয়া করে, ওই যে ছন্দে ছন্দে মুখস্থ করে, ঠিক আছে। তবে সবসময় ছন্দ থেকে আসে না। আমি ছন্দগুলো বলতেছি না, কারণ আমার কাছে মনে হইতেছে যে কমন নাও পড়তে পারে ছন্দ থেকে, এই জন্য। ওকে, একবার দেখে নেন, জাস্ট একবার দেখে নেন। কেবল মজা পাইতেছিলাম, কেটে দিলেন। ওই যে টুক 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 করে, তাহলে মাইক্রে বলতেছে একটু রেস্ট দেন। দেখছেন, এগুলো মুখস্থ করতে হবে, পারবেন না এগুলো মুখস্থ করতে? এত বেশি মুখস্থ করার দরকার নেই, প্রয়োজনে এই যে জাস্ট এই যে মানে হলুদ যেগুলা, মানে যেগুলা কালার করে দিচ্ছে এগুলো মুখস্থ করলে চলবে। এত মুখস্থ করার দরকার নেই, এত সময় নেই আমাদের। যত কম পড়া যায়, হ্যাঁ, তত ভালো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটাও লাগবে স্যার, এইটাও মুখস্থ। এটিএম, এটা হচ্ছে দুই ভাষার মিশ্রণে যে শব্দগুলো আছে, যেমন দেখেন অংশীদার, এটা তৎসম শব্দ, আর এটিএম মানে একটানা মুখস্থ। তৎসম শব্দ আর ফার্সি শব্দ, ঠিক আছে, খ্রিস্টাব্দ, ইংরেজি শব্দ আর তৎসম শব্দ। এই যে দেখেন মার্ক করে যেগুলো দিচ্ছি, এগুলো একটু বেশি মনে রাখবেন। আর যদি এগুলা থেকে কোশ্চেন আসে, এই লিস্ট থেকে কমন পড়বে, চিন্তার কোনো কারণ নেই, এই লিস্ট থেকেই কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, রঙের নাম কোনো দরকার নেই, এগুলা শুরু করি আমরা। রেডি, নতুন টপিক, বচন। তাড়াতাড়ি যুক্ত হন, বচন। এখন শুধু দৌড়ের উপরে যাব আমরা, জাস্ট মূল কথাগুলো পড়বো। জাস্ট মানে একটা বিশাল আলোচনাকে অল্প কথায় আমরা তুলে ধরবো। একটা বিশাল আলোচনা, এটা হচ্ছে অল্প কথায় তুলে ধরবো এখন, ঠিক আছে। শুরু করি, রেডি। বচন জিনিসটা কি, নাম্বার, এটা নতুন করে পড়ার কিছু নেই, ঠিক আছে। দেখেন হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি ভাষার শব্দ। হরতাল কই, এখানে মানে গুজরাটি আছে তো, হরতাল কই, গুজরাটি। দেখছেন, হরতাল গুজরাটি ভাষার শব্দ, দেখছেন মিম। ওকে, এখন আমরা আলোচনা করবো হচ্ছে বচন। বচন জিনিসটা কি, দেখেন বচন মানে হচ্ছে নাম্বার, এটা নতুন করে শিখার কিছু নেই। বচন, আপনারা জাস্ট এই চারটা কথা মনে রাখবেন। আপনারা জাস্ট এই চারটা কথা মনে রাখলে, মানে এই চারটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এই চারটা কি স্যার? প্রথমে আসেন, উন্নত প্রাণী বলতে আমরা কি বুঝি স্যার? উন্নত প্রাণী বলতে হচ্ছে যার বুদ্ধি আছে। কি বললাম? যার বুদ্ধি আছে সেই হচ্ছে উন্নত প্রাণী। ভালো কথা, উন্নত প্রাণীবাচক, যার বুদ্ধি আছে সে হচ্ছে উন্নত প্রাণী। আচ্ছা, অপ্রাণীবাচক মানেটা কি? ঠিক আছে, এটা হচ্ছে জড় বস্তু। জড় বস্তু, ওকে, অপ্রাণীবাচক জড় বস্তু। আচ্ছা, এখানে প্রাণীবাচক অপ্রাণীবাচক বলতে কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে স্যার বুদ্ধিমান বুদ্ধিহীন দুইটাই বোঝাচ্ছে। বুদ্ধিমান আর একটা হচ্ছে কি বুদ্ধিহীন, সবই বোঝাচ্ছে। ওকে, জন্তু মানে হচ্ছে প্রাণী যাদের কোনো বুদ্ধি নাই, কিছুই আমরা বুঝি নেই, পরে বুঝুন নেই, এত বুঝা লাগবো না। ফার্স্টে আসেন, আমরা কি বলতেছি? উন্নত প্রাণীবাচক, যে যাদের বুদ্ধি আছে, মানুষ, ফেরেশতা, তাদের কথা বলতেছি আমরা। এদের ক্ষেত্রে এই চারটা বচন ব্যবহার হয়। আর মনে রাখবেন, এগুলো সব সংস্কৃত। যত শব্দের মধ্যে এগুলো ব্যবহার হবে সবগুলো হচ্ছে সংস্কৃত শব্দ, সংস্কৃত। ওকে, মানুষ, ফেরেশতার ক্ষেত্রে আমরা কি বৃন্দ, বর্গ, গণ, মণ্ডলী এগুলা ব্যবহার করি। আমরা কিন্তু কখনো বলি না গরুগণ, পাখি মণ্ডলী, এভাবে বলি না। হ্যাঁ, যে এভাবে বলি কিন্তু শিক্ষক মণ্ডলী এভাবে বলি। মানুষ, ফেরেশতা মানে যাদের বুদ্ধি আছে তাদের ক্ষেত্রে আমরা কেবল এই চারটা ব্যবহার করব, এই চারটা, ঠিক আছে। মানুষ আর ফেরেশতার ক্ষেত্রে, মানে বুদ্ধিমান প্রাণীর ক্ষেত্রে গেল। অপ্রাণীবাচক মানে জড় বস্তু, এগুলার কোনো ইয়া নাই, মানে আমাদের দৃষ্টিতে হচ্ছে এগুলার কোনো বুদ্ধি টুদ্ধি কিছু নেই।
যেমন দেখেন কবিতা বলি, ফুলগুচ্ছ, ঠিক আছে, তারপর দেখেন উর্মিমালা, তার মেঘপুঞ্জ, এগুলাকে আমরা জড়বস্তু হিসেবেই কাউন্ট করতেছি, এগুলাকে আমরা জড়বস্তু হিসাবে কাউন্ট করতেছি। বুঝতে পারছেন বিষয়টা? এগুলা হচ্ছে অপ্রাণীবাচক গেল। প্রাণীবাচক অপ্রাণীবাচক, এখানে প্রাণী দ্বারা কি বুঝাচ্ছি আর অপ্রাণী দ্বারা কি বুঝাচ্ছি? যাদের জীবন আছে কিন্তু বুদ্ধি নাই বা বুদ্ধি আছে, বাড়ি এই প্রাণীবাচক বলতে হচ্ছে যাদের কি আছে, প্রাণ আছে, মানলাম প্রাণ আছে কিন্তু কারো বুদ্ধি নাই অথবা কারো বুদ্ধি আছে। যেমন দেখেন আমি যদি বললাম দেখেন পাখি সব করে রব, মনে আছে পাখি সব করে রব? তো দেখেন এই যে পাখি সব, পাখি সব, দেখেন পাখির কি ইয়ে আছে, বুদ্ধি আছে? নাই। আবার আমি যদি লিখি মানব সব, মানব সব মানে সব মানুষের কথা আমরা বলতেছি, দেখছেন সব, এটাই। তো দেখেন এখানে প্রাণীবাচক অপ্রাণীবাচকের ক্ষেত্রে কি বুঝাচ্ছি? যাদের প্রাণ আছে কিন্তু এক পার্টির বুদ্ধি নেই অথবা আরেক পার্টির বুদ্ধি আছে। যাই হোক না কেন এই চারটা বহুবচন সবার ক্ষেত্রেই কমন। এই চারটা বহুবচন জ্ঞাপক শব্দ, যেমন পাখি সমূহ, মানুষ সমূহ, ঠিক আছে, লোক সমূহ আমরা বলি না, একই কথাই। তারপর দেখেন লাস্ট হচ্ছে কি জন্তুর ক্ষেত্রে, এই কথাটা কি বুঝতে পারছেন? জন্তুর ক্ষেত্রে বলতে এখানে কোনো মানুষ থাকবে না, হস্তিপাল, হস্তিজুত বা গরুর পাল এই টাইপের। এই চারটা কথা বুঝতে পারছেন? আবার বলতেছি ভালো করে বুঝে নেন। এই চারটা বহুবচন মানে এই যে এইগুলা হচ্ছে কেবল যার বুদ্ধি আছে তার ক্ষেত্রেই হবে, ভালো কথা। এগুলা কেবল জড়বস্তুর ক্ষেত্রেই হবে, এগুলো যাদের প্রাণ আছে তাদের ক্ষেত্রেই হবে, চাই তার বুদ্ধি থাকুক অথবা বুদ্ধি না থাকুক, ওকে। আর এগুলো কেবল মানে জন্তুর ক্ষেত্রে হয়, জন্তুর ক্ষেত্রে। এই চারটা কথা বুঝতে পারছেন? এই চারটা কথা, জাস্ট এই চারটা বুঝতে পারছেন না? এই চার্ট, এই তালিকাটা বুঝতে পারছেন কিনা? আছেন? আমাদের বেশি মনে রাখবেন হচ্ছে এই জিনিসটা একটু, হ্যাঁ এটা একটু বেশি মনে রাখবেন। এই চার্ট ক্লিয়ার? শেষ, বচন শেষ। দেখেন এটাই এতক্ষণ বুঝাইতেছি। বচন কাকে বলে? একটা সংখ্যার ধারণা, এটা একটা প্রত্যয় গঠিত শব্দ, বচন শব্দের সমষ্টি বুঝায়। আর দেখেন এটা সংস্কৃত ওয়ার্ড থেকে আসছে, দেখছেন এগুলা আমরা পড়ছি এগুলা। দেখেন স্যার এই এগুলা এক বচন বহু বচন দরকারই নেই কোনো কথা এগুলা। এখানে দেখেন একটা কথা বলতেছি, জাতিবাচক শব্দ আমরা কমন নাউন পড়ছি না? কমন নাউন, কমন নাউনের ক্ষেত্রে এক বচন বহু বচনের অর্থ দেয়। কি বললাম? কমন নাউনের ক্ষেত্রে এক বচন বহু বচনের অর্থ দেয়। যেমন দেখেন বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে, ঠিক আছে, এই বাঘ দ্বারা এক বচনও বুঝাচ্ছে, আবার বনে বলতে কি একটা বাঘ থাকতেছে না, বহু বচনও বুঝাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? গরু ঘাস খায়, গরু আমি বলতেছি এক বছর কিন্তু বুঝাচ্ছি তো দুনিয়া সব গরুরই বুঝাইতেছি, ঠিক আছে, এই টাইপের। কি বললাম? কমন নাউনের ক্ষেত্রে কি এক বচন বহু বচনের অর্থ দেয় কিনা? দেয়, এটা আপনারা জানেন, ঠিক আছে। অনেক সময় দেখেন নাউন বা অ্যাডজেক্টিভকে যদি আমি দুইবার বলি, নাউন বা অ্যাডজেক্টিভকে যদি আমি দুইবার ব্যবহার করি মানে দ্বিত্ব মানে দুইবার ব্যবহার করি তখনও সেটা বহু বচন হয়। যেমন দেখেন লাল লাল ফুল, লাল লাল ফুল বলতে কি একটা ফুল বুঝাবেন না অনেকগুলা ফুল বুঝাবেন? অনেকগুলা ফুল। তারপর দেখেন বড় বড় মাঠ, বড় বড় মাঠ বলতে কি একটা মাঠ বুঝাচ্ছেন না অনেকগুলা? বুঝতে পারছেন বিষয়টা? গরম গরম জিলাপি বলতে কি একটা জিলাপি বুঝেন না অনেকগুলো জিলাপি বুঝেন? অনেকগুলো জিলাপি বুঝেন, কোনো ঝামেলা নেই এগুলা, ঠিক আছে। বচনের ক্ষেত্রে দেখেন উন্নত প্রাণীবাচক কি আর ইতর প্রাণীবাচক কি? উন্নত প্রাণীবাচক হচ্ছে যার বুদ্ধি আছে, ইতর প্রাণীবাচক হচ্ছে যার বুদ্ধি নেই, শেষ। উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে এই যে আপনারা যে অনেকে রা বলতে চেয়েছিলেন, দেখেন উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে অনেক সময় রা শব্দটা ব্যবহার হয়, দেখছেন? এই যে দেখেন মেয়েরা বাগানে খেলছে, লোক দিগর কোনো লজ্জা শরম নাই। এটা আবার বলে না গরুরা ঘাস খাইতেছে, এটা বলে না, গরু ঘাস খায় এটা বলে, গরুরা ঘাস খায় বা জনাব গরু ঘাস খায় এমনি কেউ বলে না। ওকে, শেষ, পড়ানো শেষ এগুলা। এই যে এতক্ষণ যে বকবক করছিলাম দেখছেন গণ দিয়া, দেবগণ, নরগণ, জনগণ, পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ, সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ, দেখছেন এগুলা। অপ্রাণীবাচক স্যার এইগুলা একটু মনে রাখেন। এই যে এই আবলি দিয়া কি কি শব্দ আছে, মালা দিয়া কি কি শব্দ আছে একটু মনে রাখবেন। প্রাণীবাচক অপ্রাণীবাচক দুইটার ক্ষেত্রেই সেম। দেখেন কবিকুল, মাতৃকুল, পক্ষীকুল, দেখছেন কবি দ্বারা মানুষ বোঝাচ্ছে অথচ পক্ষী দ্বারা হচ্ছে জীবজন্তু বোঝাচ্ছে, দেখছেন। তারপর দেখেন মানুষ্য সকল, মানুষ বুঝাচ্ছে, পর্বত দ্বারা দেখছেন মানে হচ্ছে অন্য কিছুকে বুঝাচ্ছে। মানে এটা প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক দুই ক্ষেত্রে সেম। আর কিছু নেই স্যার, শেষ শেষ শেষ।
আর কিছু নেই। আচ্ছা, বিশেষ নিয়মে সাধিত কেন বলতেছে এটা বুঝালেন স্যার? বিশেষ নিয়মে সাধিত, এটা একটা প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউন কি বহুবচন হয়? বলেন তো। প্রপার নাউন যেটা আছে, প্রপার নাউন, মনে করেন আমি লিখলাম সাকিব, এটা কি বহুবচন হবে? বহুবচন না। কিন্তু আমি যদি বলি সাকিবরা ভালো হবে না, আচ্ছা এটা পাওয়া যাবে না। সাকিবরা ভালো খেলে নাই, সরি এটা তো মুশকিল, যাই কই বিপদ, সাকিবের নামটাই বাদ দিতে হবে। সাকিবরা ভালো খেলে না, সাকিবরা বলতে কি শুধু সাকিবরে বুঝাইছে, নাকি সাকিবের টিমমেট সবাইকে বুঝাইছে? সাকিবের টিমমেট সবাইকে বুঝাচ্ছে, এই জন্য এটাকে বলছে বিশেষ নিয়মে সাধিত। এটাই। আচ্ছা, একজন বলছেন স্যার গুরুত্বপূর্ণ কোনগুলো, এটার দাগায় দিন স্যার। এই জাস্ট এই যে কই জানি এইটাই, এইটাই গুরুত্বপূর্ণ, আর কিচ্ছু না। এই অংশটাই গুরুত্বপূর্ণ, আর কিচ্ছু লাগবে না এখানে পড়া, ঠিক আছে? আর এই যে এতক্ষণ যে ওই চারটা কথা আছে না, ওই চারটা কথাটাই হচ্ছে এখানে বিশ্লেষণ করছি আমরা, শেষ এটাই। তারপর দেখেন সাকিবরা ঘরে ঘরে জন্মায় না, দেখছেন? এটা করিমদের বাড়ি। এইটা কেন? সকলে সব জানে না। এখন সকলে তো বললাম, এই সকল একটা প্রোনাউন না? এখানে কোন সকলকে বোঝাচ্ছে? এই প্রোনাউনটা কি আছে? নাই। এই জন্য এটাকে বলছে বিশেষ নিয়মে সাধিত, ঠিক আছে? আর এইটা লাগবে, এই যে কালার করে দিছি, বিদেশি ভাষায় শব্দ, বিদেশি ভাষায় ওই নিয়মে হয়, সাহেব থেকে সাহেবান, বুজুর্গ থেকে বুজুর্গান ইত্যাদি। শেষ। বুঝতে পারছেন? বচনের ওই চারটা কথা বুঝতে পারলে এটা শেষ, আর কিচ্ছু লাগবে না। বচনের ওই চারটা কথা মনে রাখবেন। এবার আসে সংখ্যাবাচক শব্দ। আমরা এখন আলোচনা করব সংখ্যাবাচক শব্দ নিয়ে। একেবারেই সহজ। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার পড়ছিলেন না ইংলিশে কখনো? কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, সামথিং এগুলো। ব্যাস ওই জিনিসটাই এখন আমরা দেখবো, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। শুরু করি আমরা। দেখেন, সংখ্যাবাচক শব্দ চার প্রকার: অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখবাচক। জাস্ট এই চারটা কথা বুঝলেই হয়ে যাবে। অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখবাচক। স্যার, অঙ্ক মানে হচ্ছে যেটা আমরা গণিতের ভাষায় প্রকাশ করি। ফর এক্সাম্পল, 5, 10, 18, 25 বা 62, এগুলা হচ্ছে কি আমাদের অঙ্কবাচক। মানে অঙ্কে আমি যা লিখতেছি, সংখ্যা আকারে যা লিখতেছি, এটাই হচ্ছে অঙ্কবাচক। আপনার কাছে মনে হতে পারে এটা কোনো ব্যাপার হইলো এটা? জি, আপনার যে ফ্রেন্ড কমার্সে পড়ে তারা জিজ্ঞেস করেন, অ্যাকাউন্টিংয়ের ছক করতে গেলে জিরো লিখতে 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 খবর শেষ। মানে ব্যাংকের মধ্যে একটা জিরো বেশি হলে কিন্তু শেষ, এই টাইপের। এগুলো অঙ্কবাচক, 5, 10, 18, 20 ইত্যাদি ইত্যাদি। পরিমাণবাচক, পরিমাণবাচক মানে হচ্ছে কি জানেন? কার্ডিনাল নাম্বার যেটাকে আমরা বলি। পরিমাণবাচক বলতে আমরা বুঝাবো টোটাল। আচ্ছা, টোটাল কেন? মনে করেন আমি বললাম আমার কাছে 20 টাকা আছে, আমার কাছে 20 টাকা আছে। আচ্ছা, 20 টাকার মানে কি বলেন তো? এখানে 1 থেকে 20 পুরো টাকাটাই আছে কিনা? আমি যখন বলতেছি আমার কাছে 20 টাকা আছে, তার মানে আমার কাছে 1 টাকাও আছে, 2 টাকাও আছে, 5 টাকাও আছে, 10 টাকাও আছে, ঠিক না? 1 থেকে 20 টোটালটাই তো আছে আমার কাছে। বা আমার কাছে মনে করেন যে আমার কাছে 50টা বই আছে। 50টা বই মানে কি 1 থেকে 50 টোটালটাই বুঝাচ্ছি কিনা আমি, বলেন তো? কি কথাটা কি বুঝতে পারছেন আমার? পরিমাণ বলতে আমরা কি বুঝাচ্ছি? পরিমাণ। পরিমাণ মানে হচ্ছে টোটালটাকে আমি বুঝাবো, টোটালটা, ঠিক আছে? ইজ ইট? বুঝতে পারছেন? ওকে। ক্রমবাচক মানে হচ্ছে স্যার নির্দিষ্ট সংখ্যা। ক্রমবাচক মানে হচ্ছে আমাদের কাছে নির্দিষ্ট সংখ্যা। আচ্ছা, কিভাবে নির্দিষ্ট সংখ্যা একটু বুঝে নেন। নির্দিষ্ট সংখ্যা যেমন দেখেন আমি বললাম, হ্যাঁ টোটালটা বুঝাবে। যেমন আমি বললাম দেখেন 3rd, বা এই দেখেন সাকিব আজকে 5 সেঞ্চুরি করছে। এটা কি রাইট হবে? সাকিব আজকে 5টা সেঞ্চুরি একদিনে করে কেমন হয়েছে? তাহলে আমরা কি বলবো? সাকিব আজকে 5ম সেঞ্চুরি করছে, ঠিক না? সেম দেখেন, আমি 11 ক্লাসে পড়ি, ভাই বলি না, আমরা কি বলি? আমি একাদশ। একাদশ দ্বারা কি বুঝাচ্ছে বলেন তো? একাদশ দ্বারা কি 1 থেকে 11 টোটালটা বুঝাচ্ছে, নাকি শুধু নির্দিষ্ট সংখ্যাটাকে বুঝাচ্ছে? অর্ডিনাল নাম্বার পড়ছেন না? অর্ডিনাল নাম্বার 1st, 2nd, 3rd, এগুলো মনে আছে? ক্রমবাচক দ্বারা তাহলে কি বুঝাচ্ছে বলেন তো? নির্দিষ্ট একটা সংখ্যাকে বুঝাচ্ছে। ক্রমবাচক মানে কি? কেবল নির্দিষ্ট, যে 2nd, 3rd, 4th, 5th, 6th এই টাইপের না? আমি 6 ক্লাসে পড়ি, এটা আমরা কেউ বলবো না। আমার বলবো হচ্ছে কি আমি 6ষ্ঠ ক্লাসে বা 6ষ্ঠ শ্রেণীতে পড়ি।
একটু বুঝতে পারছেন? ক্রমবাচক আর পরিমাণবাচকের মধ্যে পার্থক্য বুঝছেন? তারিখবাচক তো তারিখ দিয়েই আমরা বলি, এটার বোঝার কিছু নাই। পহেলা, দোসরা, তেসরা, 22শে শ্রাবণ, 18ই জুলাই, এগুলাই তো নাকি? শেষ, এ টপিক শেষ, এ টপিক শেষ। এখন দেখেন একটু জেনারেল নলেজ ধরলাম। দেখেন অঙ্ক কাকে বলা হয়? অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত যেটা, এটা হচ্ছে অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত সিঙ্গেল ডিজিট যেটা, এটাকে বলা হচ্ছে অঙ্ক। আর ডাবল ডিজিট যেটা, এটা হচ্ছে সংখ্যা। বাস এতটুকু মনে রাখবেন। সিঙ্গেল ডিজিট যেটা, এটা কি অঙ্ক। ডাবল ডিজিট যেটা, এটা হচ্ছে সংখ্যা। আপনারা যখন ম্যাথ করছেন এগুলা পড়ে নিয়েছেন, এগুলো আপনাদেরকে বলার কোনো যৌক্তিকতাই নেই এখানে আনার। আচ্ছা এবার দেখেন স্যার, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার কি কি? অঙ্কবাচক, যেটা অঙ্কে লেখা হয় এটাই হচ্ছে কি অঙ্কবাচক। 313, এই দেখছেন, এই যে তার মানে দেখেন এই যে অঙ্কবাচক যেটা, এইটা কেবল লেখার সাথেই সম্পৃক্ত। অঙ্কবাচক যেটা, এইটা কেবল লেখার সাথেই সম্পৃক্ত। একটু বুঝতে পারছেন? অঙ্কবাচকটা কেবল লেখার সাথে সম্পৃক্ত। যেমন আমি যখন বলতেছি 5, 10, 15, 20, আমি এখন মুখে বলতেছি, এটা অঙ্কবাচক না। কিন্তু আমি যখন লিখে দেখাচ্ছি 5, 10, 15, এইটা কি বলতেছি আমরা? অঙ্কবাচক। ব্যাংকে টাকা নিতে গেলে তখন দেখেন না, কথায় লেখেন, অঙ্কে লেখেন, একটা কথা ফর্ম দেখছেন, এরকম বিষয়টা। এরপর দেখেন গণনাবাচক, শেষ, যেটা দ্বারা কি বোঝায়? টোটালটাকে বোঝায়, এটা হচ্ছে গণনাবাচক। যেটা কি টোটাল বোঝায়, সেটা হচ্ছে কি? স্যার স্লাইড পড়ার সময় এগুলাই তো লিখলাম, মুখে যা বলতেছে এগুলাই তো, ঠিক আছে। এটাই আবার ব্যাখ্যা করে বলতেছি, দেখেন পরিমাণবাচক সংখ্যা কি বোঝায়? টোটালটাকে বোঝায়, ঠিক আছে, এটাই। আর ক্রমবাচক সংখ্যা কেবল নির্দিষ্ট সংখ্যাকে বোঝায়। এটা না এতক্ষণ ব্যাখ্যা করলাম আমরা, এতক্ষণ ব্যাখ্যা করলাম এটা। ক্রমবাচক মানে নির্দিষ্ট সংখ্যাকে বুঝাবে, আর পরিমাণবাচক কি বুঝাবে? টোটালটাকে বুঝাবে। শেষ, আর কিচ্ছু না এখানে, ঝামেলার কোনো কারণ নেই। এখন ঝামেলা হচ্ছে স্যার, গ্রামগঞ্জের মধ্যে কিছু পরিভাষা আছে যেগুলো আমরা জানি না। গ্রামগঞ্জের মধ্যে যেমন দেখেন গন্ডা, পন, হালি। হালি তো বুঝছি আমরা পারি, মানে গ্রামের মধ্যে 1 গন্ডা সুপারি দে। গন্ডা জিনিসটা কি? বা একটা সমরেশ মজুমদার একটা উপন্যাস আছে 7 কাহন। কাহন মানে কি? তো এই দেখেন স্যার, এই যে আমি যদি বলি হালি, দেখেন এই যে মনে করেন দেখলাম হালি। আচ্ছা এই হালিটা, এটা কোন বাচক পড়বে বলেন তো? হালি মানে কি 1 থেকে 4 কিনা? হালি মানে হচ্ছে তো 4টা। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের কি কোন ভাষার শব্দ বলেন তো স্যার? এটা আমাদের পরিমাণবাচক শব্দ। বুঝতে পারছেন? গন্ডা মানে 4, রাইট, গন্ডা মানে 4। এই দেখেন হালি, ঘন্টা মানে কি? ঘন্টা মানে আমি 60 মিনিটে 1 ঘন্টা না, 60 মিনিট। তার মানে দেখেন এটা একটা পরিমাণবাচক শব্দ। ডজন, ডজন মানে কি 12টা। কেজি মানে তো বুঝছেন 1 কেজি, 1000 গ্রাম নাকি? এইগুলা হচ্ছে আমাদের সব পরিমাণবাচক শব্দ, যেটা টোটালটাকে বোঝাচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? যেটা টোটালটাকে বোঝাচ্ছে। দেখেন এই যে আরো কিছু দিচ্ছি, 4টায় 1 ঘন্টা, দেখছেন 20 ঘন্টা 1 পণ বা 80, 16 পণে 1 কাহন। তারপর দেখেন 7 কাহন হচ্ছে এতটুকু। এগুলা সব হচ্ছে আমাদের কি পরিমাণবাচক সংখ্যা। মনে থাকবে কথাটা? মনে থাকবে? হালি, ডজন যা আছে সব পরিমাণবাচক সংখ্যা। একটু বুঝতে পারছেন? এরপরে এই জিনিসটা আপনাদের ভগ্নাংশ আকারে ম্যাথে আসে, আমি এটা আর ইয়া করবো না। ম্যাথে যেমন দেখেন, বাজারে যদি আপনি জিনিস কিনতে যান, বাজারে মনে করেন আমি একটা জিনিস কিনতে গেলাম, মনে করেন ভাই আমার 1.25 কেজি চাল দেন। 1.25 কেজি মানে বুঝেন 1 কেজি এবং 1 পোয়া, মানে 1 কেজি 250 গ্রাম থাকলে সেটাকে আমরা কি বলি? ঠিক আছে, 1 কেজি 250 গ্রাম থাকলে সেটাকে আমরা কি বলি? মানে 1.25 কেজি বলি। বুঝা গেছে বিষয়টা? 20টায় 1 ঘন্টা হয় কেমনে? আপনাদেরকে গন্ডা মানে 4, গন্ডা মানে 4, আরে 4টা করে নোয়াখালী অঞ্চলে সুপারি চুরি করে বলা হয় বিক্রি করে গন্ডা। জাগা জাহান্নামে জাগা, এর দরকার নেই। দাবি দেখেন আড়াই মানে আমরা এটা বুঝি না কোনো ঝামেলা। তেহাই মানে বুঝছেন 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ, এটাকে বলে তেহাই। সিকি বা পোয়া, এটা দেখছেন 4 ভাগের 1 ভাগ। এখানে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, এটা ভগ্নাংশের মধ্যে আপনারা পড়ছেন, ভগ্নাংশের মধ্যে। পৌনে মানে 4 ভাগের 3 ভাগ, পৌনে, ঠিক আছে, মানে 750 গ্রাম যেটাকে আমরা বলি। তারপর দেখেন সিকি মানে 4 ভাগের 1 ভাগ,
তেহাই মানে 3/1 সোয়া মানে 1 কেজি এবং 250 গ্রাম। এগুলা মুখস্থ রাখতে হবে স্যার। তো নোয়াখালীতে নারিকেল আর সুপারি আছে, চুরি করবো না? ওরা ওই বাপ মার কাছে টাকা চায়, যদি না দেয় আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, নারিকেল বিক্রি করে দিব, শেষ। এইটা বুঝছেন? এটা মনে রাখতে হবে। এটা অন্যভাবে আসতে পারে যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, ওই যে হর আর লবের একটা অঙ্ক আছে না, ওই হিসাবে এটাও আসতে পারে। পরীক্ষার মধ্যে হয় কি মানে ইজি কোশ্চেন অনেক সময় আমরা ভুল করে ফেলি। আচ্ছা এবার দেখেন ক্রমবাচক মানে কি বলছিলাম? নির্দিষ্ট সংখ্যা। ক্রমবাচক মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। এখন দেখেন স্যার, এই চার্ট মনে রাখতে আমাদের কোনো সমস্যা নেই, প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো আমরা পড়ছি, একাদশ দ্বাদশ শূন্য এগুলোও পড়ছি, কোনো ঝামেলা নাই। ঝামেলা হলো দেখেন এইখান থেকে ঝামেলা। যেমন ঢাকা ভার্সিটি পরীক্ষায় আসছিল চত্বারিংশ শব্দের অর্থ কি? চত্বারিংশ দেখছেন, আমি মার্ক করে দিচ্ছি যেগুলা দেখছেন এগুলা বেশি পড়বেন। চত্বারিংশ মানে 40তম, চত্বারিংশ, বুঝতে পারছেন? তারপর দেখেন স্যার, পূরণবাচক মানে ক্রমবাচক আর পূরণবাচক সেম। আয়শা, ক্রমবাচকের আরেকটা আমি হচ্ছে পূরণবাচক, লিখে দিই এখানে, হ্যাঁ। এটার আরেক নাম হচ্ছে পূরণবাচক, ক্রমবাচকের, ঠিক আছে। আর এই যে এটা আছে না, এইটার আর এই যে দেওয়া আছে গণনাবাচক, পরিমাণবাচক আর গণনাবাচক। আচ্ছা বুঝতে পারছেন এটা? আচ্ছা আসবো ইনশাল্লাহ। তারপর দেখেন এই যে চত্বারিংশ গেল, দেখছেন? এরপর দেখেন স্যার এটা, এই যে ষষ্ঠীতম মানে কি? 60তম, দেখছেন? ষষ্ঠীতম মানে কি? 60তম। সপ্ততিতম মানে 70তম, ঠিক আছে। নবতিতম মানে 90তম। আপনাদের এত পড়ার দরকার নেই, জাস্ট এইগুলা যেগুলা দিছে এগুলা মার্ক করে রাখেন। এগুলো যেমন রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী, সার্ধশততম মানে 150তম, সার্ধশততম মানে হচ্ছে 150তম, নবতিতম, দেখছেন? এগুলা পড়বেন, বাস এতটুকু। এখানে আমি 100 পর্যন্ত লিস্ট দিয়ে দিছি, আপনাদেরকে 100 পর্যন্ত লিস্ট দিয়ে দিছি, জাস্ট এখান থেকে এগুলো পড়ে নেবেন, আর কিচ্ছু না। ওকে, বুঝতে পারছেন? এরপর আসেন স্যার তারিখবাচক। তারিখ বুঝালেই তারিখবাচক, ঠিক না? তারিখ দিয়ে যদি তারিখ বুঝায় তাহলে কি হবে? তারিখবাচক। সমস্যা হচ্ছে মনে করেন আমি তারিখবাচক শব্দ ব্যবহার করছি কিন্তু তারিখ বুঝাই নেই। আবার বলতেছি, আমি তারিখবাচক সংখ্যা ব্যবহার করতেছি কিন্তু তারিখ বুঝাইনি, তখন এটা কি হয়ে যাবে? ঠিক আছে, এটা যেমন দেখেন আপনারা নিলাম চিনেন, নিলাম, যেমন ইলিশ মাছ কিন্তু বাজারে নিলামে ওঠে, নিলামে। তা আমরা জানি দেখেন পহেলা, দোসরা, তেসরা, চৌথা এগুলা কি তারিখ বুঝায়, ঠিক না? পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলাকে তারিখ বুঝায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝি। এখন মনে করেন একটা শব্দ লিখলাম যে ইলিশ মাছগুলো বাজারে উঠাইছে, এই পহেলা নিলামে যে নিবে, পহেলা নিলামে যে ডাক দিবে তাকে মাছগুলো দিয়ে দিবা। মনে করেন আমি মাছ উঠাইলাম, মাছ উঠায় পরে বললাম পহেলাই যে ইয়া করবা, মানে প্রথমেই, সরি এখানে প্রথম পরে বলতেছি, পহেলা নিলামে যে মাছগুলো নিবা বা প্রথম ডাকে যে নিবা তাকে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে পহেলাটা কিন্তু আর হচ্ছে তারিখবাচক হবে না, ওইখানে পহেলাটা হচ্ছে ক্রমবাচক। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমরা পহেলা, দোসরা, তেসরা, চৌথা দ্বারা কি বুঝি? তারিখ বুঝে, পহেলা আশ্বিন, ঠিক না, পহেলা নববর্ষ, এগুলো আমরা বুঝতে পারছি। কিন্তু যদি এমন কোনো শব্দ বা বাক্য থাকে যেটা দ্বারা কি তারিখ বুঝাচ্ছে না, তখন সেটা হয়ে যাবে ক্রমবাচক। এটাই বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? এটাই বলতেছে, দেখেন এই যে 22শে শ্রাবণ, 23শে, দেখেন এই তারিখবাচক সংখ্যা হচ্ছে 32টা, এটা মনে রাখেন। আমরা সাধারণত জানি তারিখবাচক সংখ্যা 31টা, 31টা না স্যার, তারিখবাচক সংখ্যা হচ্ছে 32টা, এটা মনে রাখেন, ঠিক আছে? এটা ইন্ডিয়ার একটা ক্যালেন্ডার আছে, ওইখান থেকে হচ্ছে 32টা। শেষ, এগুলো শেষ, টপিক শেষ। কোনো কোশ্চেন? আলহামদুলিল্লাহ। এফআরবি আমি বলবো হচ্ছে আপনাদের জন্য একটা আশীর্বাদ। কি আমি জানি না ভুল কিছু বলছে কিনা। এফআরবি আমরা অনেকে মানে স্টুডেন্টরা মনে করে এফআরবি কি আর শেষ সময় কি রিভিশন দেওয়া হবে, তো বিশ্বাস করেন এফআরবিতে আমার মনে হয় না কোনো কিছু পড়ানো বাকি রাখে এফআরবিতে।
আবার এইটা বলবো না যে সব বাদ দিয়ে শুধু এভার বি করো, কারণ অনেক সময় লাস্টে এই প্রেশারটা অনেকে নিতে পারে না। ওকে, জিকে কোশ্চেন করলে সবাই তাজা হয়ে যাবে, এটা ঝামেলা করি নাকি? না স্যার, মোটিভেশন না, আমি আমি ডিমোশন করতে পারবো আপনাদেরকে, মোটিভেশন দিতে পারবো না, আমি আপনাদেরকে ডিমোটিভেট করতে পারবো ইনশাল্লাহ, এটা ভালো পারি আমি। আচ্ছা, এই 22শে শ্রাবণ নামটা কেন বিখ্যাত দেখি পারেন কিনা? এই তারিখটা 22শে শ্রাবণ, ওরকম ছবির নাম আমি জানি, 22শে শ্রাবণ, এটা কেন বিখ্যাত বলতে পারবেন এই তারিখটা? লেটস স্টার্ট বিদ্রোহী, কিচ্ছু নেই বিদ্রোহীতে আজকে। 22শে শ্রাবণ তারিখটা কেন বিখ্যাত? লাভেন কয় না, রবীন্দ্রনাথের মৃত্যুদিন, রাইট, রবীন্দ্রনাথ। আচ্ছা, রবীন্দ্রনাথ আপনারা জানেন, একটু কেজাই আপতা করে, রবীন্দ্রনাথ একটা উপাধি পদত্যাগ করছিল, মানে উপাধি ত্যাগ করছিল, বলতে পারবেন কোন উপাধি রবীন্দ্রনাথ ত্যাগ করছিল? রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা উপাধি ত্যাগ করছিলেন, কোন উপাধিটা উনি ত্যাগ করছিলেন? শেষ পারেন নাই? ইভেন একটা হত্যাকাণ্ডের কারণে উনি উপাধিটা ত্যাগ করছিলেন, মানে হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ। ওই হত্যাকাণ্ডের নামটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, বল কি জানা নাই? অ্যাডমিশন, নাইট উপাধি, রাইট সামিয়া, নাইট উপাধি ত্যাগ করছিলেন কোন হত্যাকাণ্ডের কারণে? কে বলিতে পারিবেন? নাইট বানানটা হয় নাই স্যার, KNIGST, ওই নাইট মানে রাত। ইংরেজির একটা নাম আছে কি? আচ্ছা বলেন তো, অপরিচিতা গল্পটা কোন গ্রন্থে প্রথম সন্নিবেশিত হয়? অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়? ওকে, দ্বিরুক্ত শব্দ। আমরা চলে যাচ্ছি আরেকটা টপিকে, একবারই সহজ, কিচ্ছু নেই এর মধ্যে। এইটা পড়ার আগে একটা যে বুঝে নেন। আচ্ছা, দ্বিরুক্ত শব্দটা পড়ার আগে আমাকে জাস্ট একটা জিনিস ক্লিয়ার করেন, এই জিনিসটা ক্লিয়ার করলে হয়ে যাবে, আর কিছু না। স্যার, পদ কাকে বলে? পদ কাকে বলে আর শব্দ কাকে বলে? শব্দ মানে হচ্ছে আমরা জানি ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ডকে শব্দ বলে, এইটা ক্রেডিটের কিছু না, ঠিক না? রাইট, গল্প সপ্তক, লাভিব, গল্প সপ্তক, রাইট। আর উনি হচ্ছে ত্যাগ করছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে। গুগল সার্চ দিচ্ছেন নাকি? শব্দ মানে হচ্ছে কি আমি ওয়ার্ড, আর পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা বাক্যে ব্যবহৃত শব্দ দিলেই হয়ে যায়। তার মানে দেখেন, আমরা যদি বলি শব্দ দ্বিরুক্তি, আমরা যদি বলি শব্দ দ্বিরুক্তি, কথার কথা আমি বললাম, দেখেন জাস্ট লাল লাল, লাল লাল ফুল, তার মানে দেখেন এই অংশটাকে যদি আমি শুধু বলি লাল লাল ফুল, এটা একটা শব্দ, এটা বাক্য হয় নাই। এই অংশটাকে আমরা কি বলবো তাহলে? শব্দ দ্বিরুক্তি, শব্দ দ্বিরুক্তি, ঠিক না? কারণ যেহেতু এটা পুরাপুরি বাক্য হয় নাই। আবার আমি একটা বাক্যই বলতেছি, দেখেন লাল লাল ফুলে ঘর ভরে গেছে, এই বাক্যটাই বললাম লাল লাল ফুলে ঘর ভরে গেছে। এখন দেখেন স্যার, এই লাল লাল ফুলে ঘর ভরে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা বাক্য হয়েছে, ঠিক না? যেহেতু এটা বাক্য হয়েছে, তার মানে এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোও হইতে পারে, আর এটা হচ্ছে পদ দ্বিরুক্তি। বুঝতে পারছেন কথাটা? শব্দ এবং পদের মধ্যে পার্থক্যটা বুঝছেন? পদ মানে কি? পদ মানে হচ্ছে কি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে, ঠিক না?
তার মানে যখন একটা জিনিস বাক্যে ব্যবহার হবে তখন সেটাকে আমরা নাউন বলতে পারবো, সেটাকে আমরা অ্যাডজেটিভ, অ্যাডভার্ব ইত্যাদি ইত্যাদি বলতে পারবো। আর শব্দ কাকে বলে, এটা বাক্যে ব্যবহার হয়নি, জাস্ট এমনি শব্দে ব্যবহার হয়েছে, ঠিক আছে, জাস্ট একটু শব্দ মানে নর্মালি ব্যবহার করছি আমরা, এটাকে বলবো আমরা শব্দ। তাহলে পদ এবং শব্দের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। নাউন, অ্যাডজেটিভ এগুলা কোনো শব্দে আসে না, এগুলা কি আসে, বাক্যে আসে। আপনারা পড়ছেন না পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, স্পিচের প্রত্যেকটা পার্ট তো, তো স্পিচ যদি না হয় তাহলে পার্ট দিবেন কেমনে আপনি, ঠিক না? একটু বুঝতে পারছেন পদ আর শব্দের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? জাস্ট এই জিনিসটা মনে রাখতে পারলেই আমাদের এই টপিক শেষ। যেহেতু আপনারা বুঝা ফেলছেন, এই টপিক নাই, শেষ, এই টপিক আর কিছু নেই। শুরু করি আমরা। আচ্ছা, যখন আমি শেষ বলি আপনাদের কি কনফিডেন্স বেড়ে যায় নাকি? স্যার এই কথা বুঝতে পারলেই শেষ, তা তো পুরো বুঝে গেছে, এত সহজ বাংলা। যখন আবার বলি যে একটু ঝামেলা আছে, তখনই পেস লেগে যায়। হ্যাঁ আলাল, হ্যাঁ শেষ, এই টপিক শেষ। দেখেন স্যার, শব্দ দ্বিরুক্তি মানে কি? শব্দ মানে বুঝছেন তো, যেটা আমরা বাক্যে ব্যবহার করব না, শেষ। যেটা আমরা বাক্যে ব্যবহার করব না সেটা হচ্ছে শব্দ দ্বিরুক্তি। এটা কয়েকভাবে হইতে পারে। একই শব্দ দুইবার আসতে পারে, লাল লাল ফুল। সমার্থক শব্দ আসতে পারে, ধন দৌলত। বিপরীতার্থক শব্দ আসতে পারে, ভালো মন্দ, বা দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তন, ঠিক আছে? এই চারটা কি আমাদের শব্দ দ্বিরুক্তি, ঠিক আছে? শব্দ দ্বিরুক্তি মানে কি বলছিলাম, আমরা বাক্যে ব্যবহার করব না, শেষ। পদ দ্বিরুক্তি কি কি হতে পারে? নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, সামথিং, ঘোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি, শেষ। আমরা এটাও পড়ে আছি। অনুকার দ্বিরুক্তি কাকে বলে? আপনাদেরকে অনুকার পড়াইছিলাম ইয়াতে, যে শব্দগুলোর কোনো অর্থ নাই কিন্তু একটা ভাব প্রকাশ করতে পারে। যে শব্দগুলা নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু একটা ভাব প্রকাশ করতে পারে। মনে করেন আপনার বান্ধবীরা আপনি বলতেছেন দেখে, এই জ্ঞান জ্ঞান করিস না। এই জ্ঞান জ্ঞানের কোনো অর্থ আছে? জ্ঞান জ্ঞানের কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু জ্ঞান জ্ঞান দ্বারা কি বোঝাইছে, কি খুব আদর আপ্যায়ন করতেছেন এরকম বোঝাচ্ছেন না, একটু দূরে সরাই দিচ্ছেন না, এই যে জ্ঞান জ্ঞান করা, ঠিক আছে? কেন সাউন্ড আবার কি হয়েছে, আবার হয়নি তো। প্রাণীর শব্দ, কচমচ, কড়কড়, হাটে হন হন, ঘোরে ভন ভন, মনে আছে? এখন আমি যদি বলি ভাই আমি শীতে টন টন করতেছি, হবে? হবে না। আসলে কি হবে, শীতে কন কন করতেছে, ফোড়ায় টন টন করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটাই এখানে বলতেছে। দেখেন স্যার, শব্দ দ্বিরুক্তি এটা আমাদের বাক্যে ব্যবহার হবে না, পদ দ্বিরুক্তি বাক্যে ব্যবহার হবে, অনুকার দ্বিরুক্তি এটা জাস্ট অনুভূতিজাতক শব্দ। অনুভূতিজাতক শব্দগুলোকে আমরা কি বলবো, অনুকার বলবো, শেষ, টপিক শেষ। আসেন দেখেন, শব্দ দ্বিরুক্তি আর পদ দ্বিরুক্তির মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা ভালো করে বুঝে নেন। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। সুতরাং যদি বাক্য ব্যবহার না হয় তবে সেটাকে পদ দ্বিরুক্তি হবে না, ঠিক আছে? যেমন দেখেন লাল লাল ফুল, এটা শব্দ দ্বিরুক্তি, কিন্তু যদি বলা হয় লাল লাল ফুলে বাগান ভরে গেছে, এটা কিন্তু পদ দ্বিরুক্তি। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? শব্দ দ্বিরুক্তি আর পদ দ্বিরুক্তির মধ্যে পার্থক্য হয়েছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে ধন্যাত্মক দ্বিরুক্তি, এটা আমি পড়াবো না আপনাদেরকে, এটা স্কিপ রাখলাম, ঠিক আছে? কারণ মাথা ঘোরানোর দরকার নেই, এটা স্কিপ রাখলাম, এই অংশটা বাদ দেন। তারপর দেখেন লাস্টের একটা কথা বলতেছে, বাক্যে দ্বিরুক্ত শব্দের ব্যবহার আর তার অর্থ দুইটা বিষয় এক না। বাক্যে, ঠিক আছে, বাক্যে দ্বিরুক্ত শব্দের ব্যবহার আর তার অর্থ দুইটা জিনিস কিন্তু এক না। কেমন বলতেছে দেখেন, যেমন রাশি রাশি ধানে নৌকা ভরে গেছে, রাশি রাশি ধানে নৌকা ভরে, এই রাশি রাশি এইটা কিন্তু একটা নাউন, রাশি রাশি ধানে নৌকা ভরে গেছে। কিন্তু দেখেন রাশি রাশি ধারা অ্যাডজেটিভের অর্থ দিচ্ছে, দেখছেন? রাশি রাশি, মনে আছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান, মনে আছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, রাশি রাশি এটা হচ্ছে একটা নাউন, অথচ অর্থ দিচ্ছে কিসের, আমাদের অ্যাডজেটিভের। সেম দেখেন যে এই দেখেন এটা অর্থের দিক থেকে আধিক্য বোঝাচ্ছে। বা আরেকটা উদাহরণ দিই, দেখেন যে আমার জ্বর জ্বর আসছে, আমার জ্বর জ্বর আসছে। এখন দেখেন স্যার, জ্বর জ্বর এটা কিন্তু একটা নাউন, ঠিক না? কিন্তু বুঝাচ্ছে কি, স্বল্পতা বুঝাচ্ছে কিনা? কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? আমি বাক্যে কি বলতেছে, বাক্যে দ্বিরুক্ত শব্দের ব্যবহার আর তার অর্থ দুইটা জিনিস কিন্তু এক না, ঠিক আছে? আমার জ্বর জ্বর আসতেছে, যদি বলি জ্বর জ্বর, এটা কোন পার্টস অফ স্পিচ?
এটা নাউন, কোনো সমস্যা নেই। কিন্তু জর্জর দ্বারা কি বোঝাচ্ছে? এটার স্বল্পতা বোঝাচ্ছে। স্বল্পতা মানে বুঝছেন তো, সামান্য বোঝাচ্ছে। বা দেখেন, লোকটা হাড়ে হাড়ে শয়তান, লোকটা হাড়ে হাড়ে শয়তান, আমরা বলি না হাড়ে হাড়ে শয়তান, এটা কি বলেন তো স্যার? এটা লোকটা হাড়ে হাড়ে শয়তান, এটা কি? হাড়ে হাড়ে নাউন, মানলাম নাউন, কোনো ঝামেলা নেই। কিন্তু দেখেন এখানে কি বোঝাচ্ছে? আধিক্য বোঝাচ্ছে কিনা, উপরের পর্যায়ে শয়তান, এটা বোঝাচ্ছে না। শেষ। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? হ্যাঁ, তে একটা শব্দের ব্যবহার আর তার অর্থ দুইটা জিনিস কিন্তু এক না। ক্লিয়ার? হয়ে গেছে। এবার দেখেন স্যার, শব্দ দ্বিরুক্তি দেখেন, এগুলো সব পড়ায় ফেলছি অলরেডি, এগুলো সব পড়ে ফেলছি। দেখেন, একই শব্দ অবিকৃত ভাবে, সহচর শব্দ, যে কাপড় চোপড়, এগুলো আপনারা এমনি পড়বেন না, বাদ, এগুলো পড়ে লাভ নেই। পদার্থক দ্বিরুক্তি কাকে বলে? দেখেন অনেকভাবে হইতে পারে। দেখেন পদার্থক দ্বিরুক্তির মধ্যে দেখেন পুরাপুরি বাক্য হয়েছে, দেখছেন? যে ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, মনে মনে আমি এই কথা ভাবছিলাম, দেখছেন? এইগুলা হচ্ছে পদার্থক দ্বিরুক্তি। আমরা চোরকে হাতে নাতে ধরেছি, দেখছেন? পদের মধ্যে পুরাপুরি বাক্য হবে, কিন্তু শব্দের মধ্যে পুরাপুরি বাক্য হচ্ছে না। শেষ, এটা পড়ে ফেলছি আমরা। এই যে এইগুলা কিছুই না, এগুলো মনে রাখার কোনো কিছু নাই। পদার্থক দ্বিরুক্তির প্রয়োগ দেখেন স্যার, রাশি রাশি ধানের তরি ভরে গেছে, বা দেখেন ধামা ধামা ধানে গোলা ভরে গেছে, এটা আধিক্য বোঝাচ্ছে, দেখছেন? তার জ্বর জ্বর লাগতেছে, দেখছেন? যেহেতু এটা বাক্য, এটা নাউনের দ্বিরুক্তি হয়েছে। কবি কবি ভাব, দেখছেন? স্বল্পতা বোঝাচ্ছে। তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, দিন তো একটা নাউন, কিন্তু কি বোঝাচ্ছে? ধারাবাহিকতা বোঝাচ্ছে, মানে প্রতিনিয়ত তুমি রোগা হয়ে যাচ্ছ, প্রতিনিয়ত তুমি রোগা হয়ে যাচ্ছ। ও দাদা দা বলে ডাকতেছে, দেখছেন? দাদা দাদা, দেখছেন? এটা আগ্রহ বোঝাচ্ছে। তার সঙ্গী সাথী কেউ নেই, অনুরূপ কিছু বোঝাচ্ছে, দেখছেন? আমাকে জাস্ট এই অর্থগুলো মনে রাখতে হবে, কোন বাক্য দিয়ে কোন অর্থ দিচ্ছে, কোন বাক্য দিয়ে কোন অর্থ দিচ্ছে, এইটা মনে রাখতে হবে, আর কিছুই না। একটু মনে রাখতে পারবেন না? সেম দেখেন, যে ভালো ভালো আম বিক্রি করো, ছোট ছোট ডাল কেটে ফেলো, এটা আধিক্য বোঝাচ্ছে কিনা? ভালো ভালো আম বলতে কি একটা আম বোঝাচ্ছেন না অনেকগুলো আম বোঝাচ্ছেন? অনেকগুলো আম না? গরম গরম জিলাপি খাবো, একটা জিলাপি বোঝাচ্ছেন না অনেকগুলা জিলাপি বোঝাচ্ছেন? অনেকগুলা জিলাপি আমি বুঝাচ্ছি, বুঝতে পারছেন? ধীরে ধীরে বায়ু বয়, কিভাবে বয়? ধীরে ধীরে, দেখছেন? এগুলাই পারবেন না এগুলা পড়তে? হ্যাঁ, বসতে পারে স্যার, দুইটা একই পদ পাশাপাশি, কোনো পরিবর্তন ছাড়া। এই যে লাল লাল ফুলে ঘর ভরে গেছে, লাল লাল ফুলে ঘর ভরে গেছে, পারবেন? ক্রিয়ার দ্বিরুক্তি দেখেন, দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, দেখা একটা ভার্ব কিনা? দেখা একটা ভার্ব না? কি বুঝাচ্ছে এটা? খুব দ্রুতই স্থায়ী হয়ে গেছে, দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল। ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছে, ডাকা একটা ভার্ব কিনা? দেখছেন? পৌনপনিকতা মানে বুঝেন? প্রতিনিয়ত ইয়া করতেছি। তো রোগীর তো যায় যায় অবস্থা, দেখছেন? এটা কিন্তু একটা ভার্ব। কি বুঝাচ্ছে বলেন তো? রোগীর যায় যায় অবস্থা মানে অন্তিম সময় বুঝাচ্ছে। ক্রিয়া বিশেষণ, ঘুমিয়ে ঘুমিয়ে দিবা স্বপ্ন দেখলে চলবে, শেষ, এগুলো আর কিচ্ছু না স্যার, এগুলা কিচ্ছু না, এগুলা পরীক্ষার জন্য এত ইয়া না। এগুলা যুগ্ম ঋতুর দ্বিরুক্তি, এগুলাও লাগবে না। এগুলা আপনাদেরকে যেটা বলবো এটা একটু দেখেন স্যার। স্যার কষ্ট করে এই জিনিসটা, এই যে আমি বলি এটিএম দিয়ে দিই, কষ্ট করে আমাকে এই 3 নম্বর পার্টটা মনে রাখবেন, ঠিক আছে? বিশেষ করে দেখেন এই যে এইটা, বিশেষ করে এইটা আর এইটা, ঠিক আছে? এইগুলা আর হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন, এটা আপনাদের মুখস্থ করার বিষয় জনাব। বজ্রের ধ্বনি, কড়কড়, অনর্গল কথা, ফরফর, শূন্যতবাচক শব্দ খা খা, ঠিক আছে? শুকনো পাতার শব্দ মরমর, এগুলা, এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হইবে। পারবেন? এই পুরা টপিকের মধ্যে শব্দ কাকে বলে, পদ কাকে বলে, এতটুকু পার্থক্য জানলেই হবে, ঠিক আছে? আর আমাকে ধন্যাত্মক দ্বিরুক্তির এই যে ওই দেখছেন মার্ক করা যে বিষয়টা, এটা দেখেন। মানুষের ধ্বনি তো বুঝছেন, মানুষ যেটা আওয়াজ করে, ঠিক না? টু টু, ওয়া ওয়া, ধুক ধুক, এটা করতেছে। অনুভূতিজাতক ধ্বনি, এটার কোনো আওয়াজ হয় না, কিন্তু মনে মনে রাখে। বড় বুক ধরফর করতেছে, বুক কি ভিতর থেকে ধরফর 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 করে না, এটা আমরা ধরে নিচ্ছি, দেখছেন? শরীরে কুটকুট করতেছে, কামড়াইলে কুটকুট লাগবে কেন? হ্যাঁ, কুটকুট কি আওয়াজ হয়? আওয়াজ তো হয় না। অনুভূতি মানে যেটার সাউন্ড হয় না, আর ধ্বনি এটার সাউন্ড হয়, বুঝতে পারছেন? সেম দেখেন জীবজন্তুর ধ্বনি, এটার কিন্তু সাউন্ড হবে। ধ্বনি যখন আমি বলতেছি তখন কিন্তু এটা সাউন্ড হয়, ঘেউ ঘেউ, মিউ মিউ, কুহু কুহু ডাকে হইতেছে। বস্তুর ধ্বনি, ঠিক আছে, এটার কিন্তু সাউন্ড হয়, ফুল ওইরকম না। এটারও সাউন্ড হয় কিন্তু পুরোপুরি ওইরকম না, গচা গচ, মড়মড়,
তার ঝমঝম, ঠিক আছে, বৃষ্টির শব্দকে আসলে ঝমঝম, ঝমঝম না, আমরা ধরে নিছি এটা ঝমঝম, কিন্তু সাউন্ড তো হইতেছে। তার মানে দেখেন এই যে অনুভূতিজাতক যে শব্দগুলা, এটার কিন্তু কোনো সাউন্ড হয় না, আমরা ধরে নিছি। বাকিগুলোর কি হয়, সাউন্ড হয়। কোনোগুলা এক্সাক্ট সাউন্ড হয়, কোনোটা অন্যভাবে সাউন্ড হয়, কিন্তু আমরা ধরে নিছি কিছু। এই চারটা কথা বুঝতে পারছেন? অনুভূতি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, এগুলো আমাদের পার্থক্যটা বুঝতে পারছেন? আছে কেউ? কবরবাসীরা সব গেছে আমার ছুটি দিয়া। গুরুত্বপূর্ণ অনুকার শব্দ, এগুলো মনে রাখবেন। এখানে তো দেখেন এই যে এইগুলো মার্ক করেও দিচ্ছি বেশি, যেগুলো গুরুত্বপূর্ণ। বাই চান্স আইসা পড়লে তখন শেষ, এসে পড়লে তখন শেষ। ক্লিয়ার? শেষ, টপিক শেষ। উপসর্গ স্যার, উপসর্গ কিচ্ছু না, আমি বলি আপনাদেরকে, ঠিক আছে? উপসর্গ 20টা, আমি বলি কি কি মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? এই জিনিসটা। আর দেখেন 4টা উপসর্গ আছে, যেটা বাংলা এবং বাংলা এবং হচ্ছে সংস্কৃত দুইটার ক্ষেত্রে সেম। 4টা উপসর্গ আছে যেটা বাংলা এবং সংস্কৃত দুইটার ক্ষেত্রেই সেম, আশু বিনি। আর বিদেশি উপসর্গগুলো আমরা বেশি মনে রাখবো, বিদেশি উপসর্গগুলো কয়েকটা মাত্র উপসর্গ। আরেকটা জটিল পড়া আছে, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আপনাদের পরীক্ষার মধ্যে যদি সুপার টাফ করতে চায়, পরীক্ষার মধ্যে সুপার টাফ যদি করতে চায়, তখন আপনাকে কি করবে জানেন? আপনাকে মনে করেন একটা শব্দ দিল অনামুখ, দিয়া বলল অনামুখ কোন অর্থে ব্যবহার হয়েছে, অনামুখ শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? তখন কি দিবেন? অশুভ অর্থ, বুঝা গেছে? বা দেখেন অনাসৃষ্টি, এটা কোন অর্থে ব্যবহার হয়েছে, এটা ব্যতীত অর্থ, মানে যেটা সৃষ্টি না। বা দেখেন অঝরে, অঝর দ্বারা কোন অর্থ বোঝাচ্ছে? ক্রমাগত। এই জিনিসটা এখানে যে লিস্টটা দিচ্ছি, এই লিস্টটা থেকেই পরীক্ষায় আসবে। যদি আসে, সম্ভাবনা তুলনামূলকভাবে কম, সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মনে করেন আমি বললাম আবছায়া, আবছায়া দ্বারা কি বোঝাচ্ছে? অস্পষ্টতা বোঝাচ্ছে। আবছায়া দ্বারা, আবছায়া মানে বুঝেন তো, অস্পষ্ট যে ছায়াটা গেল আবছায়া। পাতিহাস, পাতিহাস দ্বারা কি বোঝাচ্ছে? ক্ষুদ্র বোঝাচ্ছে, মানে ছোট বোঝাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? তারপর দেখেন ভর দুপুর, ভর দ্বারা কি বোঝাচ্ছে? পূর্ণতা বোঝাচ্ছে, মানে পুরোপুরি দুপুর, পুরোপুরি দুপুর। এই লিস্টগুলো আপনাদেরকে পড়তে হবে। আমি আবারও বলতেছি, খুব জোর দিয়ে এই লিস্টটা পড়া জরুরি না, খুব জোর দিয়ে এই লিস্টটা পড়া জরুরি না, ঠিক আছে? এটা এটা আপনাদের পড়া স্যার, বিদেশি উপসর্গ দেখছেন, এই সবগুলোর লিস্ট স্লাইড দিয়ে দিব, এটা আপনাদের মনে রাখতে হবে। আমি আরেকটা জিনিস দেখাবো স্যার, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ স্যার। এই জিনিসটা, একাধিক উপসর্গ বের করব কিভাবে আমরা? একাধিক উপসর্গ বের করার জন্য আমাদেরকে সন্ধির নিয়মটা মনে রাখতে হবে। এখন আমরা যেহেতু সন্ধি পড়ি নাই, আমরা নাও পারতে পারি, ঠিক না? আমরা যেহেতু সন্ধি পড়ি নাই, সেটা আমরা নাও পারতে পারি। যেমন দেখেন একটা শব্দ লিখি আমরা, একটা এটার মধ্যে আমাদেরকে অর্থবোধক শব্দ বের করা না পড়া পর্যন্ত আমাদের ভাঙতে হবে। যেমন দেখেন প্রত্যুপকার, একটা শব্দ লিখলাম প্রত্যুপকার। এখন প্রত্যুপকার শব্দের মধ্যে উপসর্গগুলো কি কি আমরা জানি না, স্যার উপসর্গগুলো কি কি আছে এখানে? আমরা আগে সন্ধি বিচ্ছেদ করব। দেখেন প্রত্যুপকার শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রতি যোগ উপকার, ঠিক না? প্রতি যোগ উপকার। এখন দেখেন এই প্রতি, এটা কিন্তু একটা উপসর্গ, পরা প্রতি, এগুলো একটা উপসর্গ না? এবার দেখেন উপকার শব্দটাকে ভাঙা যায় কিনা, এখানের মধ্যে কোনো উপসর্গ আছে কিনা বলেন তো? উপকার শব্দের মধ্যে, এই উপকার শব্দের মধ্যেও কিন্তু একটা উপসর্গ আছে, সেটা কি? উপ। তার মানে প্রত্যুপকার শব্দের মধ্যে হচ্ছে আমাদের দুইটা উপসর্গ আছে। কি কি? প্রতি হলো একটা আর উপকার হলো একটা, ঠিক আছে? আরো দেখি আমরা, যেমন দেখেন ব্যতিহার, ব্যতিহার। এখন ব্যতিহার শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে করবে? বি যোগ অতিহার, বি যোগ অতিহার, এটা হচ্ছে আমাদের সন্ধি বিচ্ছেদ। এখন দেখেন এই বি একটা উপসর্গ, আশু বিনি, এটা একটা উপসর্গ গেল। এখন দেখেন তো অতিহার শব্দের মধ্যে কোনো উপসর্গ আছে কিনা বলেন তো? অতিহার,
অতি কিন্তু একটা উপসর্গ, অতি মানে না, অত্যাচার, অতি যোগ আচার, এই দেখেন এটাও একটা উপসর্গ, তার মানে এখানে দুইটা উপসর্গ আছে। তার মানে বেসিক্যালি আমাকে এই টপিকটার জন্য আমাকে সন্ধির নিয়মটা মনে রাখতে হবে। সন্ধির নিয়মটা এখানে এটাই বলতেছি আমরা, একাধিক উপসর্গ বিশ্লেষণের জন্য আমাদের সন্ধির নিয়মটা মনে রাখা জরুরি। সন্ধি সম্পর্কে জানতে হবে খুব ভালো করে। সন্ধি ভালো কথা। আচ্ছা, তবে শব্দের বাকি অংশ অর্থবোধক হইতে হবে। যেমন দেখেন, কোনো জায়গায় যদি জফলা থাকে তাহলে আমরা রস্বীকার দিয়ে পরিবর্তন করব, ভালো কথা। বফলা থাকলে রস্য দিয়ে পরিবর্তন করব, উয় থাকলে, এগুলো সব সন্ধির নিয়ম, সব সন্ধির নিয়ম। যেমন দেখেন ব্যাধিকরণ, ব্যাধিকরণ শব্দের মধ্যে দেখেন বি একটা উপসর্গ, বি যোগ অধিযোগ করণ, বি একটা উপসর্গ, অধি একটা উপসর্গ, দেখছেন। তারপর দেখেন ব্যতিব্যস্ত, ব্যতিব্যস্ত শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে বি যোগ অতি ব্যস্ত, এই টাইপের। বি একটা উপসর্গ, অতি একটা উপসর্গ, এই বি একটা উপসর্গ, তিনটা। প্রত্যাবর্তন যদি আমরা বলি, প্রতি একটা প্রত্যাবর্তন, প্রতি একটা উপসর্গ, আবর্তনের আ একটা উপসর্গ, ঠিক আছে। সবিশেষ দেখেন এই যে সবিশেষ, স একটা উপসর্গ স, আবার দেখেন বিশেষ আশুবিনী, এই বি একটা উপসর্গ, তার মানে সবিশেষের মধ্যে দুইটা উপসর্গ আছে। এখন শেষ কি কোনো উপসর্গ? না, শেষ বলতে কোনো উপসর্গ নাই। প্রতিসংহার দেখেন, প্রতি একটা উপসর্গ গেল, সম একটা উপসর্গ। এখন আপনি বলতে পারেন স্যার হাও তো একটা উপসর্গ আছে, হাবাত, না আমাকে অর্থ মিলাইতে হবে। আমি যদি হাটারেও নিয়ে আসি তাহলে শুধু র দিয়ে তো কোনো শব্দ হয় না, হার অর্থ মিলাইতে হবে না। মনে আছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অর্থবোধক শব্দের আগে আসে। এখন আমি যদি হাটাকে এদিকে নিয়ে যাই তাহলে শুধু র থাকে, শুধু র দিয়ে কি কোনো শব্দ হয়? কোনো শব্দ হয় না। নিঃসংকোচ দেখেন, নি একটা উপসর্গ, সম একটা উপসর্গ, নিঃসংকোচ। অভিনিবেশ দেখেন, অভি একটা উপসর্গ, নি একটা উপসর্গ, বে কিন্তু কোনো উপসর্গ নাই, মানে বেটাকে সরায় ফেলে আপনি স দিয়ে কোনো শব্দ গঠন করতে পারবেন না। এই জন্য আবারও বলতেছি স্যার, এটার জন্য আমাকে সন্ধির নিয়মটা ভালো করে জানতে হবে। সন্ধির নিয়ম না জানা পর্যন্ত এটা খুব ভালো এক্সপার্ট হইতে পারিবেন না। আল্লাহ রে, শেষ। এবার মাথার উপরে দিয়ে দিতেছে, যেটাই উপরে দিয়ে সেটা স্কিপ করবেন, বাদ দিবেন, দরকার নেই এত কিছু। আর মজার বিষয় হচ্ছে ডিসকাশন গ্রুপে কোনো পোস্টই দিই কিনা বাংলা নিয়ে। এটা একটা বাংলা পড়ার মধ্যে একটা ভালো আর কি, যে পড়ায় সেও বুঝে না, যে পড়ে সেও বুঝে না। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকবো ওই থেকে দেন। কার কেউ কিছু বলবেন? হ্যাঁ শেষ করে দিব, শেষ। এই যে এখনই শেষ। এই যে এগুলো তো ইয়াই আর কি। বিদ্রোহী কবিতা স্যার নতুন করে কিচ্ছু পড়ার নেই, বিদ্রোহী কবিতা আপনাদের ইনটাই, ঠিক আছে। নতুন করে কোনো পড়া নেই স্যার। আপনারা বিদ্রোহী করে স্লাইড পড়বেন, কিচ্ছু না। স্লাইডের মধ্যে এই যে কালারগুলো, এই জিনিসগুলোই পড়বেন। এইচএসসিতে আপনারা ডিটেলস পড়ছেন, এইচএসসিতে আপনারা ডিটেলস পড়ছেন। আমি এখানে বিদ্রোহী কবিতা নতুন করে কিচ্ছু পড়ার নেই স্যার, নতুন করে, কারণ এই কবিতার ব্যাখ্যা, ঠিক আছে। জাস্ট স্লাইড পড়বেন, জাস্ট স্লাইড পড়বেন, আর কিচ্ছু না এখানে। জাস্ট কবিতাগুলো এত বিশ্লেষণ করে ইন্টারে আপনাদেরকে যে বিশ্লেষণ করা পড়ানো হয়েছে, এখানে নতুন করে কিছু নেই। আমি যে জিনিসগুলো দেখাবো ওগুলো করেন। এই যে এই জিনিসগুলো লাগবে আপনার অ্যাডমিশনের জন্য। কবি নিজেকে কি বলে প্রচার করছেন, প্রকাশ করছেন? ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, বিশ্বামিত্র শিষ্য, এই যে এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জিনিসগুলো লাগবে আমাদের, ঠিক আছে। উৎসগুলোর মধ্যে এই যে এই কালার যে কথাগুলো আছে এগুলো লাগবে, এগুলো আপনাদের পড়তে হবে। নতুন করে এখানে পড়ার বা বুঝার কিছু নেই এগুলা। মাত্রাবৃত্ত, ছন্দের রচিত, সামথিং এই টাইপের। তারপর দেখেন শব্দার্থের মধ্যে দেখছেন শব্দার্থগুলো লাগবে, এটা এটিএম, এগুলো লাগবে, শব্দার্থগুলো লাগবে, খুব বেশি লাগবে এই যে এইগুলাই। থ্যাংক ইউ, চলে আসছে। দেখি কি বলতেছেন স্যার, একটু বাংলায় ডিমোটিভেট করব স্যার। মোটিভেশনের কিছু নেই ভাই, আপনার পাশের জন্য দেখেন তাহলেই হবে, আপনার পাশের জন্য দেখেন। আর অনলাইন আসার কারণে আপনাদের জন্য অনেক খারাপ হয়েছে, বিশেষ করে ঢাকার স্টুডেন্টদের জন্য বিষয়টা হয়ে গেছে অনেক খারাপ। অনলাইন আসার কারণে বৈষম্যটা অনেক কমে গেছে। আগে একচেটিয়াভাবে ঢাকা বা বিভাগীয় শহরের মধ্যে একটা হচ্ছে ইয়া ছিল স্যার, কবি, ধনসাগর, জলবায়ু, বিবাহ, জননী, কি শব্দ। আপনি বানান আন্দোলন সার্চ দেন না তাহলে তো হয় ঋতু, বানান আন্দোলন সার্চ দেন
আচ্ছা, যেটা বলতেছিলাম আগে বিভাগীয় শহর এবং ঢাকার শহরগুলোর মধ্যে হচ্ছে স্টুডেন্টরা প্রায়োরিটি পাইতো। আর এখন যে ইস্যুটা হয়েছে অনলাইন আসার কারণে একটা ছেলে রাঙামাটি খাগড়াছড়িতে বসে শুধু তার নেট থাকলেই হয়, সে কিন্তু সেই টিচারের কাছেই মানে ভালো ভালো টিচারের কাছে ক্লাস করতেছে। হ্যাঁ, তো আপনারা অনেকেই আছেন অফলাইনে ভর্তি হয়েছেন, অফলাইনে মানে বিভিন্ন ইয়াতে অফলাইনে ভর্তি হওয়ার পরও অনলাইনটা ব্যাকআপ রাখতেছেন অনলাইনটা। তো এখন এই রাঙামাটির স্টুডেন্ট আর ঢাকার স্টুডেন্ট সেম হয়ে গেছে এখন। এখন কিন্তু আর আগের মতো নাই, খাগড়াছড়ির স্টুডেন্ট আর হচ্ছে রাজশাহীর স্টুডেন্ট সেম হয়ে গেছে। এখন যে যত পড়বা সে তত আগে নিতে পারবা। আর পড়ার ক্ষেত্রে একটা জিনিস বলি, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়াটা গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্ব মানে, আর পড়ার সময় মোবাইল সাথে নিয়ে না বসা আর কি। এগুলো ট্রিক্স ভাইয়েরা দিতে দিতে আপনাদেরকে পুরো পাগল বানায় ফেলছে। এখন পুরোটাই দায়িত্ব আপনার, পুরোটাই দায়িত্ব আপনার। আমি আমার নিজের ইয়াতে দেখছি আমার স্টুডেন্টদের মধ্যে, মানে আমরা কিছু হচ্ছে মানে ক্লাস দিছি, আমরা আর্কাইভ সেকশনে কিছু ক্লাস দিছিলাম বাংলা ইংরেজি। কিছু স্টুডেন্ট অলরেডি দেখে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছে, আর কিছু স্টুডেন্ট এখনো শুরুই করে নাই। মানে আমরা তাদেরকে বলবো তারপর তারা শুরু করবে। তো সরাসরি তাদেরকে বলি যে তোমাদের দ্বারা অ্যাডমিশন পসিবল না, যে এখন অ্যাডমিশনে এসে ধাক্কা ধাক্কা তোমাকে পড়াবো এটা পসিবল না। তুমি পরে রাগ করবা যে হ্যাঁ অমুকে চান্স পাইছে, অমুকে আমরা মূল্যায়ন করতেছি, আমি চান্স পাইনি, আমাকে মূল্যায়ন করা হয় নাই। এটা রাগ করার কিছু নেই, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এটা মনে রেখেন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখানেও সেম, আপনারা যারা পড়ে নেবেন তাদের জন্য লাভ। অনলাইনে যারা সাজেশন দেয়, মানে যারা দেখবেন যে উস্কে দেয়, এরা ম্যাক্সিমামই হচ্ছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট না। আর পাবলিক ইউনিভার্সিটিতে টিকলে যে জান্নাত পাওয়া যাবেন বিষয়টা এমন না। না, আজকে এমসিকিউ নিয়ে আজকে অনেক পড়াইছি আমরা, অনেকগুলো টপিক পড়াইছি আজকে। এমসিকিউর খেলা দেখাবো পরীক্ষাতে, হ্যাঁ। ওকে স্যার, তাহলে আজকে এতটুকুই রইলো। চান্স পাওয়ার মতো কষ্ট করতে হবে অবশ্যই, ইনশাল্লাহ সাফল্য আসবে। না আসলেও হতাশ হওয়ার কিছু নেই, চেষ্টা তো করতেছেন। ঠিক আছে স্যার, ভালো থাকেন তাহলে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।